হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মূলত ক্লাস 11-এর বাংলা সাহিত্যের ইতিহাস অংশ থেকে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম একটি সাহিত্য শাখা, সেটি হচ্ছে অনুবাদ সাহিত্য। আমরা ইতিমধ্যে কিন্তু চ্যানেলে তোমাদের জন্য চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা করে ফেলেছি। আজকে সাহিত্যের ইতিহাসের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য ধারা। এই অনুবাদ সাহিত্য ধারা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব তোমাদের পুরোপুরি রীতিমতো টেক্সট বই বেস করে। তোমাদের যে টেক্সট বইটা স্কুল থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে যে তোমাদের একটা বাংলা টেক্সট বইয়ের পাশাপাশি যে সাহিত্যের ইতিহাস বইটি দেওয়া রয়েছে, সেখান থেকে মূলত আলোচনাগুলো তোমাদের সামনে পরিবেশন করবো, যাতে তোমরা টেক্সটটাও খুঁটিয়ে পড়তে পারো এবং টেক্সটের মধ্যে থাকা শর্ট কোশ্চেনগুলো ভালো করে বুঝে নিতে পারো। দেখো, আমার মতে মনে হয় যে টেক্সট বই যেটুকুনি অংশ তোমাদের পাঠ্য হিসেবে দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু সেখান থেকে প্রশ্ন আসবে। কারণ দেখো, আমরা দেখেছি অনেক যে বাজারের সহায়িকা বইগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক বেশি বেশি করে তথ্য দেওয়া রয়েছে। এবার দেখো, স্কুলের প্রশ্ন হিসেবে আমার মনে হয় যে অত বেশি তথ্য কিন্তু এখন না জানলেও চলবে। তোমাদের পাঠ্য বইতে যেটুকুনি তোমাদের অংশটা তোমাদের জানানোর জন্য টেক্সট বই দেওয়া রয়েছে, সেই অংশটা তোমরা যদি ভালো করে পড়তে পারো, প্রত্যেকটা অংশ থেকে, শুধুমাত্র অনুবাদ সাহিত্য নয়, আমরা চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, জীবনী সাহিত্য, সমস্ত কিছুই যদি আমরা টেক্সট বইটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা ওখান থেকে অবশ্যই অনেক অনেক তথ্য জানতে পারবো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা বুঝতেই পেরেছো, অনুবাদ সাহিত্য এবং টেক্সট বই। তোমরা তোমাদের টেক্সট বইয়ের 12 নম্বর পেজটা একটু খুলে নিয়ে আমার সঙ্গে সঙ্গে যেই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করছি সেগুলোকে ভালো করে বুঝে, যেভাবে দাগাচ্ছি, যে লাইনগুলো ইম্পর্টেন্টের জন্য তোমাদের বলছি, সেগুলো কিন্তু ভালো করে দাগিয়ে নেবে। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। আচ্ছা, তো আমাদের অনুবাদ সাহিত্য জানার আগে তোমাদের দেখবে 12 পাতায় ঠিক এরকম একটা অংশ রয়েছে, যেখানে লেখা রয়েছে তুর্কি আক্রমণ, সামাজিক এবং সাংস্কৃতিক পরিণাম। এই অংশটা খুব ভালো করে জানতে হবে। আমাদের মধ্যযুগের যে কোনো প্রকার সাহিত্য পড়ার আগে আমাদের বেসটা, কেন মধ্যযুগের সাহিত্য প্রাচীন সাহিত্য থেকে একটু অন্য ধরনের বা অন্য ধাঁচের এগোচ্ছে, সেই সময়টাকে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। বা কেন এই সময়ে বলা যেতে পারে মধ্যযুগের সাহিত্যের বিশিষ্টতাগুলো একটু বিশেষ করে আমরা লক্ষ্য করতে পাচ্ছি, কোন ঘটনার প্রেক্ষিতে এই সাহিত্যগুলো রচিত হয়েছিল, সেই জানাটা কিন্তু খুব দরকার আমাদের। তাই প্রথমেই তুর্কি আক্রমণ অংশটা কিন্তু খুব ভালো করে আমাদের মাথায় নিয়ে পড়ে ফেলতে হবে। তো কি বলছে দেখো, তুর্কি আক্রমণ বাংলা বা তথা বঙ্গদেশের একটা ইতিহাসে তথা সাহিত্যে একটা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায়টা যদি বাংলা সাহিত্যে তথা যুগবিভাজনে না আসতো মধ্যযুগের মধ্যে, তাহলে হয়তো আমরা মধ্যযুগে যে সমস্ত সাহিত্যগুলো পাচ্ছি সেগুলো খুব একটা উৎকৃষ্ট রূপ আমরা পেতাম না। এটার যেমন কিছু নেতিবাচক দিকও রয়েছে, ইতিবাচক দিকও কিন্তু এই তুর্কি আক্রমণের ফলে অনেকটাই রয়েছে। তো আজকে আমরা মূলত এই ইতিবাচক দিকগুলোকে নিয়ে আলোচনা করব, কারণ ইতিবাচক দিক হিসেবেই কিন্তু আমরা বিভিন্ন মধ্যযুগের সাহিত্যগুলোকে পাচ্ছি, যেখানে ধারাবাহিকভাবে মধ্যযুগের আমরা বিভিন্ন মঙ্গল কাব্য ধারাগুলো পাচ্ছি, অনুবাদ সাহিত্যের ধারা পাচ্ছি, ইসলামিক ইনফ্লুয়েন্স বা ইসলামী প্রভাবের ফলে যে সমস্ত আমাদের কোর সংস্কৃত গ্রন্থগুলো ছিল সেগুলো বাংলায় অনুদিত হয়ে থাকলো। বিভিন্ন পৃষ্ঠপোষক ইসলামিক রাজারা বা ইসলাম ধর্মাবলম্বী রাজারা বা সুলতানরা বা নবাবরা কিভাবে হিন্দু ধর্মের এই সমস্ত সাহিত্যগুলোকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন অনুবাদমূলক ধারায় বা অনুবাদ করার জন্য বিভিন্ন কবিদের অনুপ্রাণিত করলেন, এই তুর্কি আক্রমণের জায়গাটা কিন্তু এখান থেকে সূচনা হচ্ছে বলা যেতে পারে। মধ্যযুগের যে সাহিত্যের সূচনা সেটা কিন্তু তুর্কি আক্রমণকে কেন্দ্র করেই শুরু হচ্ছে। তো বলা হচ্ছে আনুমানিক 1203 খ্রিস্টাব্দ নাগাদ। আমি কোন সময়টার কথা বলছি একটু ভালো করে দেখবে। তুর্কি আক্রমণ হচ্ছে বাংলায় হয়েছিল আনুমানিক 1203 খ্রিস্টাব্দে। আনুমানিক কেন বলা হচ্ছে, কারণ সঠিকভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত সমালোচকরা এর বের করতে পারেননি, বা বলা যেতে পারে এর সঠিক সমাধান, সঠিক সালটা নির্ণয় করা কিন্তু এখনো সম্ভবপর হয়ে ওঠেনি, যেহেতু এটা বহু পুরনো একটা ঘটনা। তো আনুমানিকভাবে কিছু নিদর্শনের ভিত্তিতে এটাকে ধরে নেওয়া হচ্ছে 1203 খ্রিস্টাব্দ নাগাদ ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি বা খিলজি অনেকে বলছে, বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে
পরাজিত করে নবদ্বীপ জয় করেন। তো এই সময় থেকে বাংলায় মোটামুটিভাবে হিন্দু রাজত্বের অবসান ঘটিয়ে ইসলামিক পিরিয়ড বা ইসলামিক যুগের সূচনা হচ্ছে, ইসলামিক শাসনের সূচনা হচ্ছে। কবে থেকে ধরে নেওয়া হচ্ছে? 1203 খ্রিস্টাব্দ নাগাদ থেকে। কিভাবে না, ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি বা খিলজি, তিনি বাংলাদেশের শাসক নবদ্বীপের রাজা লক্ষণ সেন, তাকে যুদ্ধে পরাজিত করে নবদ্বীপ দখল করেছিলেন। আচ্ছা, যদি কেউ নবদ্বীপের আশেপাশে থাকে দেখো বা আমাদের নদিয়া জেলা থেকে দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই লক্ষণ সেনের ভিটে বলে জায়গাটা এখনো রয়েছে। তোমরা কিন্তু সেখানে একটা বলা যেতে পারে ভিজিট করে দেখে আসতে পারো। লক্ষণ সেনের ভিটে এখনো কিন্তু রয়েছে। তো সেভাবে 1203 খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি, তিনি বাংলাদেশের রাজা কাকে না লক্ষণ সেনকে পরাজিত করে, লক্ষণ সেন সেই সময় যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিলেন যদিও বা, তো লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ অধিকার করে দখল করেন। সেন বংশকে গৌড়দেশ থেকে নিশ্চিহ্ন করে খিলজি একে একে পশ্চিম ও উত্তরবঙ্গ জয় করেন। সেন বংশকে বাংলা থেকে তো তিনি নির্মূল করলেনই, তার পাশাপাশি তিনি কি করলেন? পশ্চিম এবং উত্তরবঙ্গ, এই সামগ্রিক যে বঙ্গদেশ রয়েছে, সেই সামগ্রিক বঙ্গদেশের অনেকটা অংশই কিন্তু এই ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি দখল করে নিলেন। বাংলায় হিন্দু যুগের অবসান ঘটিয়ে ইসলামিক যুগের সূচনা কিন্তু এখান থেকেই মূলত হয়ে আসছে। এভাবেই বঙ্গদেশে মুসলিম শাসনের সূত্রপাত হলো। আমি যেটা বারে বারে বলছি যে এভাবেই কিন্তু বঙ্গদেশে মুসলিম শাসন বা ইসলামিক পিরিয়ডের সূচনা হয়েছিল। ধ্বংস হলো বিভিন্ন মন্দির, বৌদ্ধ বিহার, ধর্মীয় নিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, নথিপত্র, পাণ্ডুলিপি প্রভৃতি। তাহলে এই জায়গাটা একটু দাগাবে, এটা কিন্তু স্টার মার্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো যে বইতে দাগাতে বলছে অবশ্যই কিন্তু জায়গাগুলো অবশ্যই নোট করবে। তো এই যে একটা মুসলিম শাসনের বা ইসলামিক যুগের সূচনা হলো বঙ্গদেশে, তার ফলে কিছু নেতিবাচক দিক দেখা দিল। এই সমস্ত ইসলামিক শাসকরা মূলত হিন্দু ধর্মাবলম্বী যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেটা মন্দির মঠ হতে পারে, বৌদ্ধ বিহার হতে পারে, মন্দির হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, নথিপত্র, পাণ্ডুলিপি, একে একে সেগুলোকে ধ্বংস করতে শুরু করলো। কি কারণে না, সামগ্রিকভাবে হিন্দুদের মুছে ফেলার একটা পরিকল্পনা করে হিন্দুদের যাবতীয় যে নিদর্শন বা চিহ্নগুলো রয়েছে সেগুলোকে বঙ্গদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পুরো প্রি প্ল্যান্ড বা একটা পরিকল্পনা মাফক কাজ শুরু হলো বঙ্গদেশে। চললো ব্যাপক হত্যা, ধর্মান্তরীকরণ। খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে এই সময় মানুষদেরকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষা দেওয়ার চেষ্টা করানো হয়েছিল, অর্থাৎ জোর করে ইসলাম ধর্মাবলম্বী করার চেষ্টা করা হয়েছিল, ধর্মান্তরিতকরণ করার চেষ্টা করেছিল। হিন্দুদেরকে জোর করে রীতিমতো বলা হয়েছিল, বাঁচতে যদি চাও তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করো, না হলে মৃত্যুবরণ করো। এরকমভাবে একটা বলবো অকথ্য অত্যাচার এই তুর্কি শাসকরা বঙ্গদেশের ভূমিতে বঙ্গ মাতাকে তথা বঙ্গ সন্তানদের ওপর করেছিল, যেখানে চললো ব্যাপক হত্যালীলা। অর্থাৎ কি, অকথ্য ভাষায় মানে বলা যেতে পারে অত্যাচার তো হচ্ছে, পাশাপাশি নির্মমভাবে হত্যা, বিনা কারণে নানা অজুহাতে হত্যা লীলা চালাতে থাকলো এই বলা যেতে পারে তুর্কি শাসকরা। তার সঙ্গে চললো ধর্মান্তরিতকরণ, অর্থাৎ কি, নিজের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করো জোর করে। এরকম একটা সময়ে যখন চারিদিকে একটা বিভীষিকাময় পরিবেশ, বাংলার এই সময়ে কোনো প্রকার সাহিত্য রচনা কিন্তু হতে দেখা যায়নি। তার মূল কারণ হচ্ছে, আমরা যেরকম চর্যাপদকে প্রাচীন যুগের আদিতম নিদর্শন বা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে দেখতে পাচ্ছি, তেমনই কিন্তু মধ্যযুগের সূচনা হওয়ার যখন সময়টা আসছে 1206 থেকে দেখা যাচ্ছে, বা সেই আগের সময় পর্যন্ত বঙ্গদেশে কিন্তু একটা বিশাল অন্ধকারময় যুগ চলেছে, যেই সময়টাকে তুর্কি আক্রমণের সময়ও বলা হচ্ছে। সেই প্রায় অনেকটা সময় জুড়ে তুর্কি আক্রমণের পরবর্তীকালীন সময়ে বঙ্গদেশে কোনো সঠিকভাবে সাহিত্য রচনা হয়নি। প্রাচীন যুগে আমরা চর্যাপদকে যেভাবে দেখেছি, চর্যাপদ প্রাচীন যুগে সীমিত রয়ে গিয়েছে। তার পরবর্তীকালে বাংলার সাহিত্য আকাশে চলেছে একটা গভীর অন্ধকারময় যুগ, যাকে বলা হচ্ছে মাৎসন্যায় যুগ বা বন্ধা যুগ। কারণ এই সময়ে বাংলার সাহিত্যের কোনো ফসল ফলেনি বা সৃষ্টি হয়নি। কারণ এই সময় এমনভাবে মানুষের ওপর, সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালানো হয়েছিল যে মানুষ নিজে বাঁচবে, বেঁচে কিছু করবে, এই ঘটনাটাই বা এই বলা যেতে পারে নিজেকে বাঁচিয়ে রাখাটাই যেন বিলাসিতা হয়ে গিয়েছিল। তখন তুমি নিজে একটু ভাবনা চিন্তা করে বলো যে মানুষ বাঁচার তাগিদে বেঁচে থাকবে নাকি সাহিত্য রচনায় মনোনিবেশ করবে? তখন কি সেরকম মন বা মানসিক অবস্থা কারোর ছিল?
তো এই সময়টা তুর্কি আক্রমণকালীন যে সময়টা রয়েছে সেই সময় বাংলা একটা মাৎসন্যায় যুগ বা অন্ধকারময় যুগ বা বন্ধা যুগের সৃষ্টি হয়েছিল, যে সময় কোনো সাহিত্যিক ফসল বা সাহিত্যের আকাশে কোনো বলা যেতে পারে কোনো নক্ষত্র ফুটে ওঠেনি। ঠিক আছে, পুরো এই সময়টা সাহিত্যের যুগে পুরো অন্ধকারাচ্ছন্ন যুগ একটা বিচরণ করেছে বাংলায়। কোনো লেখা লেখনী, কোনো পাণ্ডুলিপি কিচ্ছু পাওয়া যায়নি এই সময়। তারপর বলছে দেখো, সমাজে তখন চরম নিরাপত্তাহীনতা। এই যেটা আমি বললাম যে তখন মানুষ বাঁচবে কিনা সেটারই ঠিক ছিল না, সাহিত্য রচনা তো অনেক দূরের কথা, বিলাসিতা মাত্র। নিরাপত্তাহীনতায় সকল মানুষ ভুগছে, যে তখন মানুষ নিরাপত্তায় সঠিকভাবে জীবনযাপন করে বাঁচবে নাকি সাহিত্য রচনা করবে, এই কথাটা সত্যি এখন বলা যেতে পারে প্রশ্নাতীত। যে আমরা সহজেই বুঝতে পারছি মানুষ তখন কি উদ্দেশ্যে বা কি জন্য জীবন ধারণ করে রেখেছিল নিজের। তারপর সমাজ জীবনে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের হিন্দুদের ভেদাভেদ কমে এলো। এই যে বললাম এতদূর আমরা দেখতে পাচ্ছি তখন চরম নিরাপত্তা, পাণ্ডুলিপি বিভিন্ন ধ্বংস, ব্যাপক হত্যালীলা, ধর্মান্তরিতকরণ প্রভৃতি যেমন ছিল তুর্কি আক্রমণের একটা নেগেটিভ বা বলা যেতে পারে নেতিবাচক প্রভাব, তেমন কিন্তু তুর্কি আক্রমণের একটা খুব ইতিবাচক প্রভাবও বঙ্গ সাহিত্যে পড়েছিল তথা বঙ্গ সমাজে পড়েছিল, যার ফলে কি হয়েছিল সমাজের উঁচু এবং নিচু মানুষদের মধ্যে যে বিভেদ বা বলা যেতে পারে যে ব্যারিয়ার, যে বেড়া জালটা ছিল সেটা কিন্তু অনেকটা ঘুচে গিয়েছিল, উঠে গিয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে মানুষে মানুষে একত্রিত হওয়া। কারণ মানুষ তখন ধীরে ধীরে বুঝতে শিখেছিল, আমরা চর্যাপদেও দেখেছি যে চর্যাপদে কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে সমাজের বর্ণপ্রথার কথা, সমাজের উচ্চবর্ণ নিম্নবর্ণের মানুষের অস্তিত্বের কথা লেখা হয়েছে বা রয়েছে। তো তেমনভাবেই মধ্যযুগে কিন্তু এই তুর্কি আক্রমণের একটা ইতিবাচক প্রভাব হচ্ছে এই উচ্চবর্ণ এবং নিম্নবর্ণ মানুষদের মধ্যে থেকে যে ভেদাভেদটা ছিল সেটা উঠে যাওয়া। কারণ দেখো, মানুষ যখন বুঝতে পারছে যে এই ইসলামিক শাসকরা বা মুসলিম শাসকরা তাদের ওপর অকথ্য অত্যাচার করছে, মানে উচ্চবর্ণ নিম্নবর্ণ নির্বিশেষে সকলের ওপর, তাহলে যারা নিম্নবর্ণের রয়েছে তাদের সঙ্গে উচ্চবর্ণের যোগাযোগটা কিভাবে স্থাপিত হচ্ছে। মানুষ তখন বুঝতে পারছে যে আমাদের যদি এই ইসলামিক শাসককে তাড়াতে হয় বা এদের থেকে রেহাই পেতে হয়, মুক্তি পেতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি একজোট না হই, উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষের মধ্যে তখন আর ভেদাভেদ রাখলে চলবে না, তাদের সকলকে এক জায়গায় এসে এই ইসলামিক শাসক বা মুসলিম শাসকদের বিতাড়িত করতে হবে। তখন থেকে মানুষ বুঝতে শিখলো যে আমাদের একত্রিত হতে হবে, এক জায়গায় আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং এটা ছিল তুর্কি আক্রমণের একটা খুব ইতিবাচক দিক। তুর্কি আক্রমণের পূর্ববর্তীকালীন সময় যেখানে বঙ্গ সমাজে একটা জাতিভেদ প্রথা বা বর্ণপ্রথার অস্তিত্ব দেখা যাচ্ছে, তুর্কি আক্রমণের পরবর্তীতে ফলশ্রুতি স্বরূপ কিন্তু এর একটা ইতিবাচক দিক হচ্ছে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মানুষদের মধ্যে ভেদাভেদটা উঠে যাওয়া। ক্লিয়ার হলো বিষয়টা? মানুষ ঐক্যবদ্ধ হতে শিখলো যে এদেরকে যদি বিতাড়িত করতে হয়, এদের হাত থেকে রেহাই পেতে হয়, তাহলে আমাদের এক হতে হবে। আমরা আলাদা আলাদা করে এর বিরুদ্ধে কিছু করতে পারবো না। যখন আমরা একসাথে আসবো আমাদের বলশক্তিটা আরো বেশি হয়ে যাবে। তাই এর একটা ইতিবাচক দিক হচ্ছে কি, সমাজের উচ্চবর্ণের এবং নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে ভেদাভেদটা ধীরে ধীরে কমে আসলো। ধর্মাচরণের ক্ষেত্রে সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা। ধর্মাচরণের ক্ষেত্রে কি মানে বোঝানো হচ্ছে যে এই তুর্কি আক্রমণের ফলস্বরূপ কিন্তু বাংলা আরো একটা দিক উন্মোচিত হয়েছিল ইতিবাচক, সেটা হচ্ছে ধর্মাচরণের দিক থেকে মানুষ কিন্তু অনেক উদার হয়েছিল। আমরা মঙ্গল কাব্যের ক্ষেত্রে দেখব, যখন আমরা মঙ্গল কাব্য আলোচনা করব, যে বিভিন্ন যে সমস্ত দেবদেবীদের কেন্দ্র করে মঙ্গল কাব্যগুলি রচিত হয়েছে, যেমন চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, তারপর শীতলা মঙ্গল, কালিকা মঙ্গল, বিভিন্ন এই সমস্ত দেবদেবীরা হচ্ছে নিম্ন শ্রেণী অনার্য জাতিভুক্ত দের দ্বারা পূজিতা। তো এই সমস্ত দেবদেবীরা সমাজের উচ্চস্তরের মানুষদের মধ্যে পূজিত হওয়ার একটা সুযোগ বা স্বীকৃতি পেল, এবং সমাজের উচ্চস্তরের যে সমস্ত দেবদেবীরা ছিল তারাও কিন্তু ধর্মাচরণের ক্ষেত্রে সমাজের নিচুতলার মানুষদের কাছেও পূজিত হওয়ার একটা সুযোগ পেল। তো এই যে সমাজের একটা পরিবর্তন আমূল আসলো, সেই পরিবর্তনটা কিন্তু বলা যেতে পারে তুর্কি আক্রমণের একটা ইতিবাচক প্রভাব। তাহলে একটা ইতিবাচক প্রভাব কি দেখতে পেলাম, উচ্চ এবং নিম্নবর্ণের মানুষের মধ্যে ভেদাভেদটা উঠে গেল। এবং দ্বিতীয় হচ্ছে কি, ধর্মাচরণের ক্ষেত্রে সমাজের একটা যে সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গি, সমন্বয় একত্রিত হওয়ার দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু বিকশিত হতে থাকলো। সংস্কৃতির প্রতিরোধ গড়ে উঠতে থাকলো। সংস্কৃতির প্রতিরোধ আমাদের কালচারকে ধরে রাখার জন্য, হিন্দু বাঙালি কালচারকে বা সংস্কৃতিকে ধরে রাখার জন্য মানুষ ঐক্যবদ্ধ হতে শিখলো এই ইসলামিক শাসকদের বিরুদ্ধে। তাই সাংস্কৃতিক দিক থেকে মানুষ আরো সুদৃঢ় হলো এবং প্রতিরোধ গড়ে তুলতে লাগলো। অখণ্ড বাঙালিত্বের
বাঙালিত্বের ধারণার বীজ বপিত হলো। তাহলে অখণ্ড বাঙালি, তখন আর বাঙালির মধ্যে উচ্চ নিচ জাতির ভেদাভেদটা থাকলো না। এই তুর্কি আক্রমণ যতটা না ভয়াবহ ছিল বঙ্গ সাহিত্যে বা বঙ্গদেশে, তেমনই কিন্তু এর কিছু বলা যেতে পারে পজিটিভ ইম্প্যাক্ট বা ইতিবাচক প্রভাবও আমাদের মধ্যে পড়েছিল। যার মধ্যে প্রথম হচ্ছে কি, উচ্চ এবং নিম্ন বর্ণের মধ্যে থেকে ভেদাভেদ উঠে গেল, ধর্মাচরণের মধ্যে একটা সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গি দেখা গেল, সাংস্কৃতিক প্রতিরোধ মানুষ গড়ে তুলতে শিখলো, এবং একটা অখণ্ড বাঙালি, সকলের মধ্যে একটা অখণ্ডতা, একতার যে বাঙালির জাগরণ হওয়ার দিক, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছিল। 1493 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন আলাউদ্দিন হুসেন শাহ, যিনি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। এটা মাথায় রাখতে হবে, একটু লিখে নেবে, যিনি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন শাহ। তিনি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা করলেন এবং 1493 খ্রিস্টাব্দ নাগাদ তিনিও কিন্তু ইসলামিক শাসক, মাথায় রাখতে হবে, একজন মুসলিম শাসক। তিনি বাংলার মসনদে বসলেন আলাউদ্দিন হুসেন শাহ 1493 সালে। তাঁরই সুশাসনে এই রাজার বা এই নবাবের সময়কাল থেকে বাংলার একটু স্বর্ণযুগের সূচনা হলে, এই যে একটা অন্ধকারময় কালিমালিপ্ত বলা যেতে পারে বন্ধা যুগ বঙ্গ সাহিত্যে বঙ্গদেশে চলছিল, আলাউদ্দিন হুসেন শাহ কিন্তু ঠিক এই সমস্ত ইসলামিক রাজাদের বা বলা যেতে পারে নবাবদের থেকে অনেকটা সুলতানদের থেকে, নবাব তো নয়, সুলতানদের থেকে অনেকটা আলাদা ধাঁচের ছিলেন। যার কারণে এই যুগটা, যেটা অন্ধকারাচ্ছন্ন যুগ বঙ্গদেশের সাহিত্যাকাশে চলছিল, সেই যুগের অবসান ঘটল। হুসেন শাহ বাংলার মসনদে যখন বসলেন, তিনি সুলতান হিসেবে এতটাই নরম এবং বলা যেতে পারে সুষ্ঠু দক্ষ শাসক ছিলেন, তার সময়কাল থেকে কিন্তু বঙ্গদেশের সাহিত্যে এক নবযুগের সূচনা হলো। তাই বলছে তার সুশাসনে, তার পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য যেন পুনরুজ্জীবন লাভ করলো। পুনরুজ্জীবন লক্ষ্য করা যায় ক্রমশ সাহিত্যের ক্ষেত্রে আর্য অনার্যের সমন্বয়, পৌরাণিক কাহিনীর সঙ্গে লৌকিক কাহিনীর সংমিশ্রণ ঘটতে থাকে। সংস্কৃত সাহিত্য ধারায় বঙ্গানুবাদ শুরু হয়, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী রচনা শুরু হয়। বাইরের শক্তির আঘাতে বাঙালির জাতীয় জীবন তার নানা অসঙ্গতি, ভাঙন, ভেদাভেদ ভুলে সংহত শক্তিরূপে আত্মপ্রকাশে উন্মুখ হয়। তাহলে এই আলাউদ্দিন হোসেন শাহকে কেন্দ্র করেই কিন্তু বঙ্গদেশে এক নবজাগরণ বা বলা যেতে পারে বঙ্গ সাহিত্য পুনরুজ্জীবন, পুনরায় জীবন লাভ করলো বলা যেতে পারে। তার সুশাসনে বঙ্গদেশের নানান দিক থেকে সাহিত্যের বিভিন্ন শাখা বেরিয়ে আসলো। যে সময় আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কাব্যের ধারা, আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণব পদাবলী, আমরা দেখতে পাচ্ছি অনুবাদ সাহিত্যের ধারা, আমরা দেখতে পাচ্ছি চৈতন্য জীবনী সাহিত্য, চৈতন্য জীবনের প্রভাব সাহিত্য সমাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ইতিবাচক প্রভাব এই আলাউদ্দিন হোসেন শাহের সুশাসনের ফলে বঙ্গদেশে তৈরি হয়েছিল। তো মোটামুটিভাবে এই তুর্কি আক্রমণই কিন্তু আমাদের যে আজকের অনুবাদ সাহিত্য টপিক, তার কিন্তু প্লট রচনা করলো। এবার তোমাদের মনে আসতে পারে প্রশ্ন, স্যার কিভাবে তুর্কি আক্রমণ অনুবাদ সাহিত্যে প্লট রচনা করলো? দেখো, সর্বক্ষেত্রে মনে রাখবে আমাদের মধ্যযুগের সাহিত্য কিন্তু অনেকটা দেব নির্ভর, অনেকটা কেন পুরোটাই দেব নির্ভর সাহিত্য। সেখানে মানবীর বা সাধারণ মানুষের প্রভাব থাকলেও মূলত কাদের কেন্দ্র করে এই সাহিত্যগুলো রচিত হয়েছে? সবই কিন্তু দেবদেবীকে কেন্দ্র করে রচিত হয়েছে। আমরা যদি অনুবাদ সাহিত্য ধারাকেই আজকে আলোচনার বিষয় হিসেবে দেখি, আমরা অনুবাদ সাহিত্যের তিনটি ধারা মূলত দেখতে পাবো, যেখানে রামায়ণ, মহাভারত এবং ভাগবত, এই তিনটে ধারার আমরা মূলত অনুবাদের কথা আজকে পড়ব। এই অনুবাদগুলো কিন্তু মূলত কোনো দেব বা দেবীকে কেন্দ্র করে লেখা হয়েছে। মূলত রামায়ণ মহাভারত আমাদের ভারতবর্ষের হচ্ছে মহাকাব্য ধারার মধ্যে পড়ছে এবং ভাগবত পুরাণ ধারার মধ্যে পড়ছে। তো মূলত এই সমস্ত বিষয়গুলো দেব নির্ভর হওয়ায় আমাদের মধ্যযুগের বিভিন্ন সাহিত্য শাখাগুলো যেগুলো ছিল, যেমন মঙ্গল কাব্যে আমরা দেবী মনসা, দেবী চণ্ডী, ধর্ম ঠাকুর, শীতলা প্রভৃতি অনার্য দেবদেবীদের কথা পাচ্ছি। তেমনি আমরা বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের লীলার কথা পাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম নিদর্শন, সেখানেও আমরা রাধাকৃষ্ণের প্রেমগাথার কথা পাচ্ছি। তাহলে মধ্যযুগের বেশিরভাগ সাহিত্য কিন্তু আমাদের সম্পূর্ণটাই মনে রাখতে হবে দেব নির্ভর সাহিত্য। তার অন্যতম কারণ এই তুর্কি আক্রমণ। কারণ কি, যখন মানুষ তুর্কি আক্রমণে জর্জরিত, অসহায়, তখন মানুষ কিন্তু চিন্তা করেছিল বা ভাবার চেষ্টা করেছিল যে এই বিপদ থেকে বা এই বিপদ সংকুল যে পরিস্থিতি আমাদের চারিপাশে ঘিরে রেখেছে, এই বিপদ থেকে আমাদের কে রক্ষা করতে পারেন? একমাত্র ভগবান রক্ষা করতে পারেন। তাই জন্য কিন্তু সাধারণ মানুষ বা যে সমস্ত গুণধর পণ্ডিতরা বা মহান বলা যেতে পারে কবিরা তাদের সাহিত্য রচনা করেছেন দেবকে নির্ভর করে বা দেবতাকে নির্ভর করে। তারা ওই জন্যই কিন্তু ওই সমস্ত তুর্কি আক্রমণ যাতে যে সমস্ত ইসলামিক শাসকরা ছিল তাদের হাত থেকে রক্ষার জন্য
ভগবানের শরণাপন্ন হয়েছিলেন। তারা মনে করেছিলেন যে ভগবানের যদি গুণকীর্তন, নাম কীর্তন, গাথা কাব্য রচনা করা যায়, তা শোনা যায়, তাহলে কিন্তু অনেকটা আমরা এই শাসকের অত্যাচার থেকে রক্ষা পেতে পারবো। এটা যেমন একটা বলা যেতে পারে মঙ্গল কাব্য রচনার পটভূমি, অনুবাদ সাহিত্য কিন্তু একটু অন্য ধারার। অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু পৃষ্ঠপোষক রাজারা, যারা বেশিরভাগ ক্ষেত্রেই ছিলেন মুসলিম রাজা বা মুসলিম শাসক, রাজা বলাটা ভুল, সুলতান বলাটাই উপযোগ্য হবে, মুসলিম সুলতানরা তারাই কিন্তু হিন্দু কবিদের দিয়ে এই সমস্ত সংস্কৃত পুরাণ গ্রন্থগুলির অনুবাদ করিয়ে নিয়েছিলেন। কারণ অনেকের আমরা দেখতে পাই যে যে সমস্ত ইসলামিক শাসকরা আমাদের বঙ্গদেশে রাজত্ব করেছেন, তারা কিন্তু অনেকেই সাহিত্য অনুরাগী ছিলেন, যার কারণে তাদের সভায় যে সমস্ত সভা কবিরা থাকতেন তাদের দিয়ে কিন্তু তারা বিভিন্ন সংস্কৃত পুরাণ সাহিত্যগুলিকে অনুবাদ করে নিয়েছেন, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। তারা তো ইসলামিক শাসক, ইসলামিক ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, তো তাদের ক্ষেত্রে সংস্কৃত ভাষা বোঝাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তারা বাংলা বুঝতে পারে এবং তাদের সভাতে একজন করে কবি রয়েছেন, তারা সেই সভা কবিদের দিয়ে এই সমস্ত সংস্কৃত সাহিত্যগুলোকে বাংলায় অনুবাদ করিয়ে নিয়েছেন, এবং সেক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গ সাহিত্যে অনুবাদ সাহিত্যের ধারা একটা মূলত শাখা সাহিত্য হিসেবে গঠন হয়েছে। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা বোঝা গেল তুর্কি আক্রমণ কিভাবে অনুবাদ সাহিত্যকে প্রভাবিত করছে। ঠিক আছে, তো চলো এবার মূল আলোচনার দিকে যাওয়া যাক। আচ্ছা, এবার চলে আসবে তোমাদের পরের পাতায়, দেখবে লেখা রয়েছে অনুবাদ কাব্যধারা রামায়ণ, মহাভারত, ভাগবত ও অন্যান্য। আচ্ছা, অন্যান্য শাখাটা খুব একটা বেশি আসে না, তো এটা তোমাদের সেরমভাবে না জানলেও চলবে, কিন্তু মূল আমাদের জানতেই হবে, সেটা হচ্ছে রামায়ণের অনুবাদ ধারা, মহাভারতের অনুবাদ ধারা এবং ভাগবতের অনুবাদ ধারা। তো মোটামুটিভাবে আমরা সকলেই জানি যে রামায়ণ এবং মহাভারত হচ্ছে আমাদের ভারতের একমাত্র দুটি মহাকাব্য, যেখানে মহাভারত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মহাকাব্য এবং রামায়ণও কিন্তু পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য মহাকাব্য। যেখানে রামায়ণের কাহিনী বর্ণিত হয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, রাবণ এবং রঘুকুলকে কেন্দ্র করে, সেখানে মহাভারতের কথা আমরা সকলেই দেখতে পাই যে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ, কৌরব পাণ্ডবদের বিভিন্ন গাথা, শ্রীকৃষ্ণের কাহিনী সবই কিন্তু মহাভারতের মধ্যে রয়েছে। এবং ভাগবত হচ্ছে, আমরা এটা গুলিয়ে ফেলবে না, শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত এই দুটো জিনিস কিন্তু আলাদা। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা তিনি অর্জুনকে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে জ্ঞান দান করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমাদের বিভিন্ন পুরাণ, যেগুলো আমাদের ভারতবর্ষের সাহিত্যে 18টি পুরাণ রয়েছে, সেই 18টি পুরাণের মধ্যে একটি পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণ, যেখানে শ্রীকৃষ্ণের জীবন কথা বা জীবন লীলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে দুটো জিনিস কিন্তু আলাদা, কনসেপ্টটা মাথায় রাখবে। শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত এই দুটো জিনিস কিন্তু আলাদা, নাম দুটো খুব কাছাকাছি এক হলেও দুটোর বিষয় কিন্তু আলাদা। শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রেণীর মধ্যে পড়ছে, আর শ্রীমদ্ ভাগবত গীতা ভগবানের শ্রীকৃষ্ণের নিজের মুখনিসৃত বাণী বা উপদেশ বা জ্ঞান বলা যেতে পারে। ঠিক আছে, তো আমাদের আলোচনা আজকে রামায়ণ, মহাভারত এবং ভাগবতকে কেন্দ্র করি। আমরা যারা মোটামুটিভাবে আর্টস নিয়ে পড়ছি তাদের কাছে কিন্তু এই টপিকটাও কঠিন, যেমন আর সায়েন্স কমার্স ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এই টপিকটা ততটাই ততোধিক বলা যেতে পারে, তার থেকেও বেশি কঠিন লাগে। সাহিত্যের ইতিহাস বইটা কিন্তু আমরা অনেকেই পড়েও দেখি না, ধরেও দেখি না, খালি মোটামুটিভাবে সহায়িকা রিডিং পড়ে প্রশ্নগুলো পড়েই লিখে যায়। কিন্তু আমরা যদি একটু ভালো করে সাহিত্যের ইতিহাসটা কনসেপচুয়ালি পড়ি, বুঝে পড়ি, তাহলে কিন্তু দেখবে এর মধ্যে অনেক অনেক জিনিস জানার আছে এবং এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। তাই টেক্সট বইটা এই জন্যই আমার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে, যাতে তোমরা টেক্সট বইটা পড়তে পারো এবং এর ভেতরে থাকা বিভিন্ন তথ্যগুলো তোমরা যাতে মনে রাখতে পারো। সহায়িকার বাইরে গিয়েও টেক্সট বইটা সবার আগে পড়া দরকার, কারণ আমরা জানি আমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের ওপরে হবে এবং এখান থেকে সমগ্র এই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের 5 নম্বরের একটা এমসিকিউ আসবে। তাই এত বড় একটা সিলেবাসের মধ্যে অনেক কিছু মনে রাখার থেকে টেক্সট বই যে কটা জিনিস রয়েছে সেটুকুনি মনে রাখলেই কিন্তু হয়ে যাবে তোমাদের। তো চলো শুরু করা যাক। আচ্ছা, সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত অন্যান্য পুরাণ গ্রন্থের বাংলা অনুবাদ মধ্যযুগের বাংলা কাব্যকে ক্লাসিক মহিমা এনে দিয়েছে। গুপ্তযুগ থেকেই বাংলাদেশের সমাজে ব্রাহ্মণ্য সংস্কার, পৌরাণিক সংস্কার সংস্কৃত ভাষার মাধ্যমে দৃঢ়মূল হয়েছে। বৌদ্ধ পাল রাজাদের মধ্যে অর্থশাস্ত্র সংহিতা পুরাণ মহাকাব্যের প্রতি আনুকূল্য লক্ষ্য করা যায়। বাংলায় ইসলামী শাসন কায়েম হলে অনেক পাঠান সুলতান
হিন্দু কবি পণ্ডিতদের থেকে রামায়ণ, ভাগবত, মহাভারতের গল্প শুনতে আগ্রহী হন। আমি যেটা তোমাদের প্রথমেই বললাম যে বিভিন্ন ইসলামিক সুলতানরা তারা কিন্তু এই সমস্ত হিন্দু শাস্ত্র বা হিন্দু গ্রন্থ যেগুলো রয়েছে সেগুলোর থেকে অনেক জ্ঞান সঞ্চয় করতে চেয়েছিলেন। তারা অনেকেই কিন্তু সাহিত্য অনুরাগী সুলতান ছিলেন। তাই জন্যই তারা কি করতে চেয়েছিলেন, এই সমস্ত সংস্কৃত, মহাভারত এবং ভাগবতের যে সমস্ত গল্প তারা তাদের সভাকবিদের কাছ থেকে শুনতে বিশেষ আগ্রহী ছিলেন। অনুবাদ রচনায় তাদের উদ্বুদ্ধ করেন। এই সমস্ত কবিদেরই তাদেরকে কি করতে বলেছিলেন যে তোমরা আমাদের জন্য, আমরা যাতে বুঝতে পারি বা আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী বংশধরেরাও যাতে এই সাহিত্যের মূল নির্যাস বা সাহিত্যের মূল রসটাকে আহরণ করতে পারে, তার জন্য তোমরা এগুলোকে বাংলায় অনুবাদ করো। যেমন রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে ভাগবতের অনুবাদ করতে অনুপ্রেরণা দান করেছেন। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা, কে করেছিলেন? তাহলে প্রথমে আমরা ভাগবতের একটা ছোট্ট গ্লিমস পাচ্ছি, ছোট্ট একটা বলা যেতে পারে ছোঁয়া পাচ্ছি। আমরা কিন্তু ভাগবতটা এখানে না একটু পরে গিয়ে জানবো। তো এখানে বলে দেওয়া হচ্ছে যেমন রুকনুদ্দিন বরবক শাহ, এই জায়গাটা খুব ভালো করে দাগাবে। রুকনুদ্দিন বরবক শাহ কাকে না মালাধর বসুকে এই যে ভাগবত গ্রন্থ তার অনুবাদ করতে বলেছিলেন। তাহলে কে বলেছিলেন? এখানে কিন্তু আমরা অনেকগুলো শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি। কে বলেছিলেন? রুকনুদ্দিন বরবক শাহ, যিনি একজন ইসলামিক সুলতান, তিনি মালাধর বসু। তাহলে এই যে ভাগবত, আমরা যে ভাগবতের অনুবাদের ধারাটা পড়ছি, এই ভাগবতের অনুবাদটা কে করেছিলেন? মালাধর বসু করেছিলেন। সেই ভাগবতের অনুবাদ মালাধর বসু করে কাব্যটির নাম রাখলেন শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে ভাগবতের যে অনুবাদ গ্রন্থ, সেই অনুবাদ গ্রন্থটির নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। কে অনুবাদ করেছিলেন? মালাধর বসু। কার পৃষ্ঠপোষকতায় বা কে মালাধর বসুকে ভাগবতের অনুবাদ করতে বলেছিলেন? রুকনুদ্দিন বরবক শাহ। দেখো এখান থেকে আমরা একটা লাইনের মধ্যে 3টে শর্ট কোশ্চেন পেয়ে গেলাম। এর বাইরে কিন্তু খুব একটা শর্ট প্রশ্ন আসবে না, যদি না প্রশ্ন স্কুল কঠিন করে। ঠিক আছে, মোটামুটিভাবে টেক্সট বইতে যেটুকুনি তোমাদের তথ্য পরিবেশন করা রয়েছে সেটুকুনি তোমাদের জানলেই কিন্তু যথেষ্ট। তো দেখো, তাহলে রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে ভাগবত অনুবাদ করতে বলেন এবং তিনি শ্রীকৃষ্ণ বিজয় নামে ভাগবতের অনুবাদ গ্রন্থ রচনা করেন। রচনার জন্য তাকে গুণরাজ খান উপাধি দেওয়া হয়েছে। কে দিয়েছে? আরো দুখানা শর্ট কোশ্চেন আমরা পেয়ে গেছিলাম। এখান থেকে ঘুরিয়ে আসতে পারে গুণরাজ খান কার উপাধি? গুণরাজ খান মালাধর বসুর উপাধি। এই উপাধি তিনি কার কাছ থেকে পেয়েছিলেন? রুকনুদ্দিন বরবক শাহের কাছ থেকে পেয়েছিলেন। কি কারণে তিনি এই উপাধি পেয়েছিলেন? মালাধর বসু ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার জন্য রুকনুদ্দিন বরবক শাহ তাকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। তাহলে এই যে একটা দুটো লাইন আমরা পেলাম, এর মধ্যে দেখো কতগুলো শর্ট কোশ্চেন লুকিয়ে রয়েছে। ঠিক আছে, মাথায় রাখতে হবে এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু স্টার মার্ক করে রাখো। ঠিক আছে, চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খা, অনেকে আবার পরগাল খাও বলে থাকে, ও তার পুত্র ছুটি খা, ঠিক আছে, তাদের হিন্দু সভাকবিদের দিয়ে মহাভারত অনুবাদ করিয়ে দেন। সাহিত্য অনুবাদের এই ধারার মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক ঔদার্যের ছবি ফুটে ওঠে এবং তার সামাজিক সংস্কৃতির পুনর্গঠনে বিশেষভাবে সহায়ক হয়। এই যে একটা অনুবাদ ধারার সূচনা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এর ফলে কি হচ্ছে, সমাজে একটা অসাম্প্রদায়িক ঔদার্যের ছবি ফুটে উঠছে। অসাম্প্রদায়িক মানে কি? সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে কি, যেখানে কোনো সাম্প্রদায়িকতা নেই, মানে কি ধর্মে ধর্মে বিভেদ নেই। ইসলাম ধর্মের সুলতান হিন্দু ধর্মের কবিকে বলছে হিন্দু সাহিত্যের অনুবাদ করো। তাহলে এটা তো একটা খুবই অসাম্প্রদায়িক ব্যাপার, একটা অসাম্প্রদায়িক ঔদার্যের ব্যাপার। এই সমস্ত দিকগুলো কিন্তু অনুবাদ সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে অনুবাদ সাহিত্যে যে সমস্ত গ্রন্থগুলি মূলত অনুবাদ হয়েছে আজকে এবং আমাদের মূল টপিক রামায়ণ, ভাগবত এবং মহাভারত, সেগুলোর কিন্তু প্রত্যেকটি অনুবাদই কিন্তু কোনো ইসলামিক বা বলা যেতে পারে মুসলিম শাসনকর্তার পৃষ্ঠপোষকতাতেই হয়েছিল। হিন্দু রাজারা খুব কম, উল্টে বলা যেতে পারে হিন্দু সভা কবিরা এই সমস্ত অনুবাদ গ্রন্থগুলি রচনা করেছেন। মাথায় রাখতে হবে ভাগবত, রামায়ণ এবং মহাভারত বহু কবিরা, কিন্তু অনেক কবিরা তোমাদের বইতে দেখবে এরকম পাশে চার্ট করা রয়েছে যে প্রত্যেকটা শতকে কারা 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 রচনা করেছিলেন। এর মধ্যে থেকে কয়েকজন বিশিষ্টতা অর্জন করেছেন, সেগুলো আমরা দাগাবো। তো একটাই জিনিস মাথায় রাখা, যেটা বলছিলাম যে ভাগবত, রামায়ণ এবং মহাভারত কিন্তু অনেক কবিরা রচনা করেছেন, বিভিন্ন শতকে বিভিন্ন সময় রচনা করেছেন। আমাদের কিন্তু তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তারা কোন শতকে রয়েছেন, কি কাব্য রচনা করেছেন, তাদের কাব্যের রচনার নাম কি বা কাব্যের নাম কি, কার পৃষ্ঠপোষকতায় কে রচনা করেছেন, তার কি উপাধি রয়েছে,
এই জায়গাগুলো মূলত আমাদের এই অংশ থেকে প্রশ্ন আসার মতো, ঠিক আছে। তো বাংলা ভাষায় এবার আমরা পড়বো রামায়ণের কথা। সর্বপ্রথম রামায়ণ, এবার থেকে আমাদের মূল টেক্সট পার্টটা শুরু হচ্ছে, যার সূচনায় হচ্ছে রামায়ণকে দিয়ে। তো বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা। দেখো প্রথমেই একটা উত্তর আমরা পেয়ে যাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তো রামায়ণ মূল যে সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন সকলেই জানি আমরা, তিনি হচ্ছেন মহর্ষি বাল্মীকি রচনা করেছিলেন। তো বাল্মীকি যে ভাষায় রামায়ণ রচনা করেছিল সেটি হচ্ছে গূঢ় সংস্কৃত ভাষায়। আমাদের এই সমস্ত মুসলিম শাসকদের পক্ষে তথা সাধারণ বাঙালি সমাজের পক্ষেও কিন্তু সেই গূঢ় কঠিন সংস্কৃত ভাষা পাঠযোগ্য ছিল না, যার কারণে প্রথম রামায়ণ অনুদিত হলো এবং রামায়ণের প্রথম শ্রেষ্ঠ অনুবাদকই হচ্ছেন কৃত্তিবাস ওঝা, ঠিক আছে। আচ্ছা বলে দেওয়া যাক, তো ওঝা আমরা অনেকে মনে করতে স্যার এই ওঝা যে ভূত প্রেতনি তারায়, না, কৃত্তিবাস তার নাম, ওঝাটা হচ্ছে তাদের পদবী। অ্যাকচুয়ালি তারা বলা যেতে পারে তার পিতৃপুরুষ বা বলা যেতে পারে পূর্বপুরুষেরা কৃত্তিবাসের, তারা সকলেই উপাধ্যায় বা শিক্ষক সম্প্রদায়ের ছিল। সেই উপাধ্যায় থেকেই অপভ্রংশ হয়ে ওঝা একটা উপাধি তাদেরকে প্রদান করা হয়েছে, ঠিক আছে। তো কৃত্তিবাস ওঝা, ওঝাটা তাদের উপাধি, আসল পদবী হচ্ছে উপাধ্যায়, সেখান থেকে ওঝা পদবিটা এসছে। আনুমানিক 1399 খ্রিস্টাব্দে নদিয়া জেলায় অন্তর্গত ফুলিয়ায় তার জন্ম। খুব ভালো করে মাথায় রাখতে হবে কৃত্তিবাস ওঝার জন্ম কোথায়, নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়ায়, ঠিক আছে, যেটা শান্তিপুরের আগেই পড়ে। ফুলিয়াতে এই কৃত্তিবাস ওঝার জন্ম। কৃত্তিবাসী রামায়ণ হিসেবে প্রচলিত জনপ্রিয় গ্রন্থটি শ্রীরামপুরের খ্রিস্টীয় যাজকেরা প্রথম মুদ্রিত করেন কত খ্রিস্টাব্দে, 1802 থেকে 3 খ্রিস্টাব্দ নাগাদ। তো মোটামুটিভাবে কৃত্তিবাস ওঝা যে রামায়ণটি অনুবাদ করেছিলেন তার আসল নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী, তবুও আমরা তাকে কৃত্তিবাসী রামায়ণ হিসেবে বেশিরভাগ লোকেরা চিনি। সেই কৃত্তিবাসী রামায়ণ নাম নিয়ে যে ফোর্ট উইলিয়াম কলেজের ইংরেজ পর্তুগিজ যাজকরা তারা করেছিলেন কি, এই গ্রন্থটিকে সর্বপ্রথম মুদ্রিত আকারে প্রকাশ করেছিলেন কত সালে, না 1802 থেকে 3 সালে, মাথায় রাখতে হবে জায়গাটা। পরে জয়গোপাল তর্কালঙ্কার এর দ্বিতীয় সংস্করণে 2 খণ্ড প্রকাশ করেন। তিনি সম্ভবত রাজা দনুজমর্দন কংস গণেশের গৌড় সভা অথবা তাহিরপুরের রাজা কংসনারায়ণের সভা অলঙ্কৃত করতেন। আচ্ছা, এটা নিয়ে একটু মতানৈক্য রয়েছে যে কৃত্তিবাস ওঝা যে রামায়ণ গ্রন্থের অনুবাদ করেছেন তার পৃষ্ঠপোষক রাজা বা সুলতান কে ছিল, তো সেটা নিয়ে একটু মতানৈক্য রয়েছে। কেউ কোনো সমালোচক মনে করছেন তিনি রাজা দনুজমর্দন কংস গণেশের সভাকবি ছিলেন, অথবা অনেকে মনে করছে তিনি তাহিরপুরের রাজা কংসনারায়ণের সভা অলঙ্কৃত করেছিলেন, ঠিক আছে। এটা নিয়ে একটু মতানৈক্য রয়েছে। তো তোমাদের যদি অপশনে দুটোই থাকে যে কোনো একটা লিখলেই কারেক্ট দেবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার তুমি বলতে পারো স্যার আপনি তো বলছেন যে যে সমস্ত সাহিত্যগুলো রচিত হয়েছে তো সেগুলো সবই ইসলামিক শাসকদের দ্বারা রচিত হয়েছে, তাহলে এখানে যাদের নাম পাচ্ছি দনুজমর্দন কংস গণেশ বা তাহিরপুরের রাজা হংসনারায়ণ, এরা তো কংসনারায়ণ এরা তো হিন্দু রাজাদের নাম, তাহলে কি করে সেটা ইসলামিক শাসক হলো? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে এরা কিন্তু হিন্দু রাজাই। বাংলায় যখন ইসলামিক শাসক বা তুর্কি আক্রমণের যে একটা পর্যায় চলছিল তার মধ্যে একটা সময় কিন্তু একটু ছেদ পড়েছিল। বাংলায় তুর্কি আক্রমণে যে সমস্ত সুলতানের রাজত্ব করেছিল তাদের রাজত্বের মাঝখানে একটু বাধা বা একটু বলা যেতে পারে কি বিরতি একটা টানা হয়েছিল, যেখানে ইসলামিক শাসনের একটু মাঝখানে গ্যাপ পড়েছিল রাজা গণেশের দ্বারা। রাজা গণেশ এবং তার বংশধররা ইসলামিক শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে ইসলাম সময়ের বা ইসলামিক যুগের সাময়িক একটা বলা যেতে পারে ইতি টেনেছিলেন বঙ্গদেশে। কিছু সময়ের জন্য বাংলা বলা যেতে পারে ধরো এতটা সময় জুড়ে যদি ইসলামিক শাসক থাকে তাহলে তার মাঝখানে একটুখানি সময় বিরতি আছে, যেই সময়টা রাজা গণেশের দ্বারা বঙ্গদেশে ইসলামিক শাসকের পরিবর্তে হিন্দু রাজা অবস্থান করেছিলেন। তিনি হচ্ছেন রাজা গণেশ। রাজা গণেশ ইসলামিক শাসককে পরাজিত করে তিনি রাজ্যভার অধিকার করেছিলেন, যদিও পরবর্তীকালে তার পুত্রকে আবার ইসলামিক শাসকরা ব্ল্যাকমেল করে তার পুত্রকে ধর্মান্তরিত করে রাজা গণেশকে সরিয়ে আবার ইসলামিক শাসন শুরু হয়েছিল। কিন্তু এই যে সময় পিরিয়ডটা রাজা গণেশ আবার হিন্দু শাসনের প্রতিষ্ঠা করেছিলেন, তো এই সময় মনে করা হচ্ছে কৃত্তিবাস ওঝা তিনি তার রামায়ণ যে গ্রন্থটি রয়েছে কৃত্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালী এটি রচনা করেছিলেন।
অনেক সমালোচক মনে করছেন তিনি রাজা দনুজ মর্দন কংস গণেশ, যিনি গৌড়ের রাজা ছিলেন, অথবা তাহিরপুরের রাজা কংস নারায়ণের সভা অলঙ্কৃত করেছিলেন। কৃত্তিবাস মূল রামায়ণের অনুবাদকালে তাকে তার মধ্যে আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন এবং কাব্যকায়াকে আধুনিক করে গড়ে তুলেছেন। তার অনুদিত গ্রন্থের নাম মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। কৃত্তিবাস ওঝার অনুদিত গ্রন্থের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। কি বললাম? শ্রীরাম পাঁচালী, কৃত্তিবাস ওঝার লেখা। শ্রীরাম পাঁচালী, এটি হচ্ছে রামায়ণের অনুবাদ যেটি করেছিলেন কৃত্তিবাস ওঝা। ঠিক আছে, রামায়ণের অনুবাদ গ্রন্থ, এটি একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীরাম পাঁচালী। ঠিক আছে, বহু শতাব্দীব্যাপী আপামর জনসাধারণের মধ্যে তার কাব্যের বিপুল জনপ্রিয়তার কারণে রামায়ণের মূল চরিত্রগুলির মধ্যে বাঙালি স্বভাবের প্রক্ষেপণ, কাব্যে প্রতিফলিত বাংলায় পরিবেশ ও প্রাত্যহিক জীবনচিত্র, ভক্তি ও করুণ রসের সর্বজন গ্রাহ্যতা এবং সাধারণ মানুষের মননের সহায়ক পাঁচালীর ঢঙে গবেষকদের অনুমান পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কবিতার এই কাব্য রচনা করেছিলেন। আচ্ছা, মাথায় রাখতে হবে যে শ্রীরাম পাঁচালী বা আমরা যাকে কৃত্তিবাসী রামায়ণ হিসেবে বেশিরভাগ চিনি, তো সেই শ্রীরাম পাঁচালী হচ্ছে রামায়ণের অনুবাদ ধারার শ্রেষ্ঠ সাহিত্য। এখানে কবি কৃত্তিবাস রামকে যেভাবে বা যে সমস্ত চরিত্রগুলি রামায়ণের প্রধান চরিত্র, যেমন হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ, কৈকেয়ী, রাজা দশরথ, ঠিক আছে, দাসী মন্থরা, বিভিন্ন যে চরিত্রগুলি রয়েছে, চরিত্রগুলি কিন্তু নিজের মনের মাধুরী মিশিয়ে বা একটু বলা যেতে পারে নিজের মৌলিকতার ছোঁয়া দিয়ে চরিত্রগুলি সৃষ্টি করেছেন। যেখানে আমরা মূল বাল্মীকি রামায়ণে রামকে দেখতে পাচ্ছি পুরুষোত্তম, একেবারে শ্রেষ্ঠ বীর রামকে দেখতে পাচ্ছি বাল্মীকি রামায়ণে, এখানে কিন্তু চরিত্র হিসেবে রাম অনেকটাই শিথিল। তিনি একেবারে বলা যেতে পারে সেই পুরুষোত্তম রাম নন, তিনি একান্তই আমাদের সকলের বাঙালির ঘরের ছেলে। যেখানে লক্ষণ হচ্ছে বাঙালি ঘরের একদম বলা যেতে পারে দাদা ভক্ত দেবর, একজন বৌদির তথা ভাই রামের, এবং সীতাও হচ্ছে কোনো পুরুষোত্তম রাম বা জনক রাজের কন্যা সীতা নন, তিনি হচ্ছেন আমাদের বাঙালি ঘরেরই কন্যা সীতা। তো এভাবেই বাঙালির কাছে বা বাঙালির মনে রামায়ণ জায়গা করে নিয়েছিল, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং বিভিন্ন চরিত্রগুলি কিন্তু পুরোপুরি কৃত্তিবাস বাঙালির ছাঁচে গড়ে তুলেছিলেন। যেখানে রামায়ণের মধ্যে সমাজ জীবনের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের, যখন আমরা বর্ণনা পড়ছি তখন দেখতে পাবো যে বাঙালি ঘরের যে সমস্ত আচার বিচার, যেমন ধরো 6 দিনে ষষ্ঠী, ঠিক আছে, তারপর 6 মাসে অন্নপ্রাশন, তারপর হচ্ছে উপনয়ন, পৈতে গ্রহণ, ঠিক আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য জীবন, যেগুলো বঙ্গদেশে প্রচলিত ছিল, এগুলোর ব্যবহার কিন্তু তিনি করেছেন। যেখানে রামের জন্মের 6 দিনে 6 ষষ্ঠী, 6 মাস বয়সে তখন হচ্ছে অন্নপ্রাশন বা মুখে ভাতের অনুষ্ঠান, যেগুলো বাঙালিদের মধ্যে প্রচলিত রয়েছে, সেগুলো কিন্তু কৃত্তিবাস দেখিয়েছেন এই কাব্যে। এছাড়াও বহু জায়গায় আমরা বাঙালিদের শাড়ি পরার রীতি সীতার সেটা দেখতে পাই। তারপর দেখতে পাই হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যের আয়োজন, নাড়ু, পিঠে, যেগুলো বাঙালিদের একান্ত প্রিয় খাদ্য, ভাতের ব্যবহার, সেগুলো কিন্তু তিনি এই রামায়ণে অন্তর্ভুক্ত করেছেন। তো এখানে কিন্তু কিছুটা বলা যেতে পারে মূল বাল্মীকি রামায়ণের থেকে কৃত্তিবাসী রামায়ণের কিছুটা মৌলিকতার দিক রয়েছে, যেখানে কৃত্তিবাসী রামায়ণ বাল্মীকি রামায়ণের থেকে অনেকাংশে কিছুটা দিক থেকে আলাদা এবং পুরোপুরিভাবে বাঙালি কালচার বা বাঙালির সংস্কৃতি ঘেঁষা। তাই জন্যই কিন্তু কৃত্তিবাসী রামায়ণ সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তার কারণ হচ্ছে বাঙালির মনের কাছে এই কাব্যটি বলা যেতে পারে জায়গা করে নিতে পেরেছে তার বাঙালি আনার পরিচয় দিয়ে। ঠিক আছে, যারা ভবিষ্যতে বাংলা নিয়ে পড়তে চাও তখন কিন্তু সাহিত্যের ইতিহাসে অংশটা পড়তেই হবে যে কৃত্তিবাসী রামায়ণের বাঙালি আনার পরিচয় দাও। তো এই জন্যই কিন্তু কৃত্তিবাসী রামায়ণ আমাদের বাঙালি সমাজ জীবনে তথা বাঙালি জনমানসে এতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। ঠিক আছে, তো মোটামুটিভাবে কৃত্তিবাসী রামায়ণটাই তোমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন শতক, যেমন পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ শতকে বিভিন্ন কবিরা তাদের কাব্য রচনা করেছেন রামায়ণ কাহিনীকে অবলম্বন করে। তাদের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, যেমন পঞ্চদশ শতাব্দীর শ্রেষ্ঠ কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালীটা দেখবে। ঠিক আছে, নিত্যানন্দ আচার্যের অদ্ভুত আচার্যের রামায়ণটা দেখবে। তার মধ্যে ধরো আর দেখা যাচ্ছে চন্দ্রাবতীর রামায়ণটা দেখবে।
এগুলো একটু দাগিয়ে নিতে পারো, ঠিক আছে। আর দেখে নি, আচ্ছা দ্বিজ তুলসীর অঙ্গদ রায়বর, এটা একটু দেখবে, এই নামগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ কারা কারা লিখেছেন সেগুলো একটু দেখবে। ব্যাস মোটামুটিভাবে এই চারজনের নামটা জানলেই যথেষ্ট, ঠিক আছে। কি কি বললাম তাহলে? পঞ্চদশ শতাব্দী থেকে কৃত্তিবাস ওঝা রচিত শ্রীরাম পাঁচালী, সপ্তদশ শতাব্দী থেকে নিত্যানন্দ আচার্যের রচিত অদ্ভুত আচার্যের রামায়ণ, সপ্তদশ শতাব্দী থেকে চন্দ্রাবতীর রামায়ণ, যিনি মহিলা কবি, দ্বিজ তুলসী দাসের লেখা অষ্টাদশ শতাব্দীর অঙ্গদ রায়বর। এই চারটে মোটামুটিভাবে তোমরা দেখে রাখবে, এখান থেকে মোটামুটিভাবে প্রশ্ন আসে ঘুরিয়ে ঘুরিয়ে। ধরো বলতে পারে অদ্ভুত আচার্যের রামায়ণ কার লেখা, তখন তোমাদের লিখতে হবে নিত্যানন্দ আচার্যের লেখা, বা নিত্যানন্দ আচার্যের লেখা রামায়ণের অনুবাদমূলক গ্রন্থটির নাম কি বলে তোমাদের চারটে গ্রন্থের নাম দিল, কোনটি আমাদের সঠিকভাবে লিখতে হবে। তো এই চারটেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তোমরা একটু যদি খাতায় বা বইয়ের মধ্যে দাগিয়ে নাও তাহলে একটু ভালো হয়। চলো আমি সরে গেলাম, একটু যদি তোমরা দাগিয়ে নাও, যেভাবে পড়াচ্ছে যখন পড়াচ্ছে তখন একটু দাগিয়ে নেওয়ার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে বইগুলোর মধ্যে, ঠিক আছে। তো চলো পরের পার্টে যাই। আচ্ছা, কৃত্তিবাস ওঝা তার রামায়ণের অনুবাদে যথেষ্ট মৌলিকতার পরিচয় দিয়েছেন। আমি যেটা বললাম, তিনি অনেকাংশেই বাল্মীকির প্রদর্শিত পথে না গিয়ে নিজ কল্পনা অনুসারে চরিত্র চিত্রণ এবং ঘটনা বর্ণনা করেছেন। বীরত্বের গরিমা প্রচার নয়, রামচরিত্রের মাধুর্য বর্ণনায় তার অন্নিষ্ঠ। আমি যেটা বারে বারে বলছি যে রাম এখানে কিন্তু সেই পুরুষোত্তম বীর রাম নয়, এই রামায়ণের কাহিনী কিন্তু বীরত্বের জয়গান নয়। এখানে তিনি রামকে এঁকেছেন একজন মাধুর্য পুরুষ হিসেবে, মধুপূর্ণ পুরুষ হিসেবে, বাঙালি ঘরের নায়ক হিসেবে অঙ্কন করেছেন। তার কাব্যের মূল সুর ভক্তি বা ভক্ত রস, বাঙালি হৃদয়ের আশা আকাঙ্ক্ষা, জীবনাদর্শ, কল্পনা, সমাজ ভাবনা, জীবন অভিজ্ঞতা তার কাব্যে প্রতিধ্বনিত হয়েছে। বাঙালির নৈতিক সামাজিক ধর্মজীবনে তার কাব্যের বিপুল প্রভাব লক্ষ্য করা যায়। পরবর্তীকালে বহু কবির প্রক্ষেপ লিপিকরদের হাতে পরিবর্তন তার কাব্যের রূপটিকে যেমন বদলে দিয়েছে, বৈষ্ণব ধর্মের প্রভাবও রামায়ণের অনুবাদে কিন্তু একটা ব্যাপক বদল ঘটিয়েছে। পরবর্তীকালে বহু কবিদের প্রচলন হওয়ায় তার কাব্যে অনেক সংযোজন বিয়োজন হয়েছে এবং বৈষ্ণব ভাবধারাও যুক্ত হয়েছে তার কাব্যে। তো সেই অংশটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মোটামুটিভাবে যেটুকুনি আমি বোঝানোর চেষ্টা করলাম যে রামায়ণের প্রধান কবিকে, রামায়ণ অনুবাদের শ্রেষ্ঠ কবিকে, তিনি কি নাম নিয়ে রামায়ণ অনুবাদ করেছিলেন এবং কয়েকটা শতকের যে সমস্ত রামায়ণ অনুবাদকরা রয়েছে এবং তাদের সৃষ্ট সাহিত্যগুলো রয়েছে সেগুলোই মূলত তোমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, যেমন চৈতন্যোত্তর যুগের অর্থাৎ কি চৈতন্যোত্তর অর্থাৎ কি চৈতন্য উত্তর, চৈতন্যদেবের পরবর্তীকালীন সময় রামায়ণের মধ্যে সব থেকে বেশি আমাদের বলা যেতে পারে উল্লেখযোগ্য হচ্ছে অদ্ভুত আচার্যের রামায়ণ, নিত্যানন্দ আচার্যের লেখা, এটি উল্লেখযোগ্য। যেটা আমি বললাম, পাবনা জেলার অমৃতকুণ্ডা গ্রামে 17 শতকের শেষ ভাগে আবির্ভূত সাঁতোয়ালের রাজা রামকৃষ্ণের সভাকবি নিত্যানন্দ আচার্য এই রচনা উত্তরবঙ্গে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। কবি অদ্ভুত রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ, রঘুবংশম থেকে তার কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন। ইনি ছাড়া আর যারা বাংলায় রামায়ণ রচনা করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৈলাস বসু, দ্বিজ ভবানী দাস, দ্বিজ শ্রী লক্ষণ চক্রবর্তী, কবিচন্দ্র প্রমুখ ব্যক্তিত্বরা রামায়ণ রচনায় এগিয়ে এসেছিলেন বঙ্গদেশ থেকে। ক্লিয়ার হলো এই পার্টটা? তাহলে অদ্ভুত আচার্যের রামায়ণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দাগাবে, স্টার মার্ক করবে। তিনি কোন রাজার সভাকবি ছিলেন? তিনি সাঁতোয়ালের রাজা রামকৃষ্ণের সভাকবি ছিলেন নিত্যানন্দ আচার্য, যিনি অদ্ভুত আচার্যের রামায়ণ রচনা করেছিলেন। তো এই গেল রামায়ণের আলোচনা। এবার আমরা মোটামুটি একটু মহাভারতের দিকে ঢুকছি আস্তে আস্তে। রামায়ণ মহাভারতের কাহিনী লোকশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। কৃত্তিবাস ওঝা স্বয়ং লিখেছেন, লোক বুঝাইতে কৈল কৃত্তিবাস পণ্ডিত। তাহলে রামায়ণ রচনা কিন্তু সাধারণভাবে তিনি যে মূল বাল্মীকি রামায়ণ সেটি অনুবাদ করেছিলেন কি কারণে? লোক বুঝাইতে অর্থাৎ কি সাধারণ লোকের জন্য, লোককে বোঝানোর জন্য তিনি এই কাব্য রচনা করেছেন, যাতে জনসাধারণের মনে সেই কাব্য ছাপ ফেলতে পারে, তার জন্যই। সেটাই কিন্তু তার কাব্যের বা কাব্য রচনার মূল বলা যেতে পারে উদ্দেশ্য ছিল বলে জানা যায়। রাজদরবারের পৃষ্ঠপোষকতায় অগণিত কবি মহাভারত রচনাতেও আত্মনিয়োগ করে। শুধু রামায়ণই নয়, মহাভারত রচনার ক্ষেত্রেও কিন্তু বহু সভাকবিরা রাজদরবারে থেকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে মহাভারত অনুবাদ করেছিলেন। কেউ কোনো বিশেষ পর্ব বা উপাখ্যান নিয়ে, কেউ বা সমগ্র মহাভারত কাব্যের অনুবাদ করেছেন। আমরা যেমন জানি রামায়ণের 7টি কাণ্ড রয়েছে, 7 কাণ্ড রামায়ণ বলা হয়ে থাকে, তেমনি মহাভারতের 18টা পর্ব রয়েছে। সেটা অনেকটাই বড় যদিও,
তো বিশেষ গুণধর কবিরা 18টি পর্ব নিয়েই আলোচনা করেছেন সামগ্রিক মহাভারতকে নিয়ে। আবার কিছু কিছু কবিরা রয়েছেন যারা কিছু পর্ব লিখে বা কিছু পর্বের অনুবাদ করেছেন। তাই জন্য কিন্তু রামায়ণের মতো আমরা মহাভারতের অনেক অনেক অনুবাদের সাহিত্য শাখা দেখতে পাই। আচ্ছা, খ্রিস্টীয় আনুমানিক ষোড়শ শতকে বাংলায় মহাভারত রচনা শুরু হয়। কবে? খ্রিস্টীয় আনুমানিক ষোড়শ শতক নাগাদ বাংলায় মহাভারত রচনার সূচনা হয়েছিল। বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি সম্ভবত পরমেশ্বর দাস। তাহলে এটা জানতে হবে। দেখো, সংস্কৃত ভাষায় মহাভারতকে রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব। আমরা সকলে জানি সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব। তো তার পরবর্তীকালে বাংলায় সর্বপ্রথম যিনি বলা যেতে পারে মহাভারত অনুবাদক রূপে পরিচিত, তিনি হচ্ছেন পরমেশ্বর দাস। এটাও দিতে পারে তোমাদের শর্ট কোশ্চেনে যে বাংলায় মহাভারতের প্রথম কবিকে, বাংলায় মহাভারত রচনার প্রথম কবি হচ্ছেন পরমেশ্বর দাস, যিনি তার কাব্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছেন, যাকে কবীন্দ্র পরমেশ্বরও বলা হয়ে থাকে। পরমেশ্বর দাস বা কবীন্দ্র পরমেশ্বর মাথায় রাখতে হবে, একজনে কিন্তু দুজনকে গুলিয়ে ফেলবে না। পরমেশ্বর দাস বা কবীন্দ্র পরমেশ্বর, তার নিজের নাম হচ্ছে পরমেশ্বর দাস। তিনি কাব্যের ভণিতায় অনেক জায়গায় আবার কবীন্দ্র উপাধি ব্যবহার করেছেন। তার কাব্যের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। তাহলে মহাভারতের যে ধারা অনুবাদের বঙ্গদেশে সর্বপ্রথম প্রবাহিত হয়েছিল, সেই ধারার প্রথম কবি হচ্ছেন পরমেশ্বর দাস। মহাভারত অনুবাদক হিসেবে তিনিই সর্বপ্রথম। তিনি তার কাব্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছেন এবং তার কাব্যের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সর্বপ্রথম বাংলায় যে মহাভারত অনুবাদ হয়েছিল তার নাম কি? পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। এবং সেটি কে অনুবাদ করেছিলেন? না, কবি পরমেশ্বর দাস বা কবীন্দ্র পরমেশ্বর। বাংলার শাসনকর্তা হুসেন শাহের রাজত্বকালে তাঁরই এক সেনাপতি চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগল খানের আদেশে রচিত 18 পর্বে সমাপ্তি কাব্যটিকে পরাগলি মহাভারত বলা হয়ে থাকে। তাহলে এই যে আমরা পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থটি পাচ্ছি, সেইটি কে লিখেছিলেন? পরমেশ্বর দাস বা কবীন্দ্র পরমেশ্বর। এটি বঙ্গ সাহিত্যের সর্বপ্রথম মহাভারতের অনুদিত গ্রন্থ। এটি কার পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছিলেন? পরমেশ্বর দাস। তিনি লিখেছিলেন বাংলার শাসনকর্তা হুসেন শাহের রাজত্বকালে তাঁরই এক সেনাপতি চট্টগ্রামের শাসনকর্তা, যার নাম হচ্ছে লস্কর পরাগল খান। এই লস্কর পরাগলের খানের বলা যেতে পারে পৃষ্ঠপোষকতায় পরমেশ্বর দাস সর্বপ্রথম মহাভারতের অনুবাদ করেছিলেন। যার কারণে এই মহাভারত যেমন পাণ্ডব বিজয় পাঞ্চালিকা নামে পরিচিত, তেমন তার পৃষ্ঠপোষক রাজার নামেও কিন্তু এই মহাভারত যথেষ্টভাবে পরিচিত। তার নাম হচ্ছে পরাগলি মহাভারত। বোঝা গেল বিষয়টা? যেহেতু এই রাজা মহাভারত রচনার পৃষ্ঠপোষকতা করেছিলেন, অর্থাৎ লস্কর পরাগল খান, তার জন্য এটিকে পরাগলি মহাভারত এবং পাণ্ডব বিজয় পাঞ্চালিকা দুটি নামেই কিন্তু ডাকা হয়। ঠিক আছে? এটা কিন্তু গুলিয়ে যাবে না যে স্যার পাণ্ডব বিজয় পাঞ্চালিকা আর পরাগলি মহাভারত তো আলাদা। না, আলাদা কিন্তু নয়। পরাগলি মহাভারত যা, পাণ্ডব বিজয় পাঞ্চালিকাও তাই। যখন কবি রচনা করেছিলেন পরমেশ্বর দাস, তখন তিনি নাম রেখেছিলেন পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। কিন্তু যেহেতু এটা বলা যেতে পারে লস্কর পরাগল খানের পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেছিলেন, তাই এটিকে পরাগলি মহাভারত নামকরণ সমালোচকেরা করেছেন। ঠিক আছে? পরাগল খানের মৃত্যুর পর তার পুত্র নসরত খান, মাথায় রাখতে হবে নসরত খান, যাকে ছুটি খান বা ছোটে খান নামে তিনি বিশেষ পরিচিত ছিলেন, তিনি পরবর্তীকালে তার পিতার পরিবর্তে শাসনকর্তা হন। কোথাকার? না, চট্টগ্রামে। মহাভারত কাহিনীর প্রতি অনুরক্ত হয়ে তিনি তার সভাকবি শ্রীকর নন্দীকে দিয়ে মহাভারতের অশ্বমেধ পর্বের বিস্তৃত অনুবাদ করেন, যার কাহিনী কবি প্রকৃতপক্ষে জৈমিনী সংহিতা থেকে গ্রহণ করেছিলেন। এই জায়গাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে স্টার্ট দিয়ে রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। প্রথমে করলেন পিতা, যার নাম লস্কর পরাগল খান। তিনি কাকে দিয়ে করালেন? না, পরমেশ্বর দাস বা কবীন্দ্র পরমেশ্বরকে দিয়ে 18টি পর্বে বিন্যস্ত সম্পূর্ণ মহাভারতকে অনুবাদ করালেন এবং নাম রাখলেন কবিতার পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। যেহেতু এটি পরাগল খানের পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল কবি ভণিতায়, এবং সমালোচকরা মনে করছেন এটিকে পরাগলি মহাভারতও বলা হচ্ছে। পরবর্তীকালে এই পরাগল খানের পুত্র যখন শাসনভার গ্রহণ করলো চট্টগ্রামের, তার নাম হচ্ছে আমরা পাচ্ছি নসরত খান, তাকে ছুটি খান বা ছোটে খানও বলা হয়ে থাকে। তো তিনি তখন
তার সভায় যে রাজকবি ছিলেন বা সভাকবি ছিলেন, যার নাম হচ্ছে শ্রীকর নন্দী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন লোক, এই শ্রীকর নন্দীকে দিয়ে তিনি আবার মহাভারতের অনুবাদ করালেন। তিনিও ছিলেন তার পিতার মতো সাহিত্যের অনুরাগী, তাই জন্য তিনি নিজেও তার সভাকবিকে দিয়ে মহাভারতের অনুবাদ করেন। কোন পর্বের? মহাভারতের 18টি পর্বের মধ্যে একটি অন্যতম পর্ব হচ্ছে অশ্বমেধ পর্ব। এই অশ্বমেধ পর্বের বিস্তৃত অনুবাদ করালেন, যেখানে এই শ্রীকর নন্দী কোন জায়গা থেকে তার কাব্যের কাহিনী সংগ্রহ করেছেন? প্রকৃতপক্ষে তিনি জৈমিনীয় সংহিতা থেকে তার কাব্যের কাহিনী সংগ্রহ করেছিলেন। তাহলে এই অংশটা বোঝা গেল তোমাদের, ঠিক আছে? তো এবার কিছু ইম্পর্টেন্ট মহাভারতের অনুবাদের ধারা, যেমন ষোড়শ শতাব্দী। ষোড়শ শতাব্দীর প্রথমটা তোমাদের জানতে হবে কবীন্দ্র পরমেশ্বর দাস পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। তারপর হচ্ছে শ্রীকর নন্দীর অশ্বমেধ কথা, এটা জানতে হবে। এই গেল। আর জানতে হবে, ধরো আর জানতে হবে না, মোটামুটি এগুলো জেনে রাখবে, কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে যেগুলো গোল করছে সেগুলো একটু বইয়ের মধ্যে দাগিয়ে নাও। এছাড়াও ধরো সপ্তদশ শতাব্দীতে শ্রেষ্ঠ কাশিরাম দাস মহাভারতের অনুবাদক। তারপর রয়েছে ধরো এদিকে সঞ্জয়ের মহাভারত, এটা ইম্পর্টেন্ট। সুবুদ্ধি রায়, দ্বিজ রামলোচন, দৈপায়ন দাস, মোটামুটি এই কজন পড়লেই হবে, ঠিক আছে? তাহলে কার কার কথা বললাম? ষোড়শ শতাব্দীতে দুজন বিখ্যাত, কবীন্দ্র পরমেশ্বরের পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এবং শ্রীকর নন্দীর অশ্বমেধ কথা। চলে আসছি আমরা সপ্তদশ শতকে শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, তার মহাভারত, এবং সপ্তদশ শতাব্দীর শেষ সঞ্জয়ের মহাভারতের কথাও কিন্তু আসে পরীক্ষায়। তাহলে মহাভারতের এই সূচনা পর্ব শুরু হলো, ঠিক আছে? এরপর আমরা পাবো শ্রেষ্ঠ কবিকে মহাভারতের। দেখো, ষোড়শ শতকে রামচন্দ্র খান নামে এক ভক্ত বৈষ্ণব কবি জৈমিনী সংহিতা অবলম্বনে অশ্বমেধ পর্বের অনুবাদ করেন। এছাড়া এই শতকে পীতাম্বর দাস মহাভারতের নল দময়ন্তী কাহিনীকে নিয়ে একটি পাঁচালী কাব্য রচনা করেন। কবি দ্বিজ রঘুনাথ অশ্বমেধ পাঁচালী নামেও রচনা করেন। কোচবিহারের রাজা নরনারায়ণের ভাই শুক্লধ্বজের প্রেরণায় কবি অনিরুদ্ধ ভারত পাঁচালী রচনা। তাহলে এখানেও আমরা অনেক কাউকে পাচ্ছি মহাভারতের অনুবাদক হিসেবে। সপ্তদশ শতাব্দীতে রচিত মহাভারতের মধ্যে নন্দরাম দাসের উদ্যোগ ও দ্রোণ পর্ব, বিশারদ ভনিতাযুক্ত বন ও বিরাট পর্ব, নিত্যানন্দ ঘোষের ভারত পাঁচালী, অনন্ত মিশ্রের অশ্বমেধ পর্ব, দ্বিজ হরিদাসের অশ্বমেধ পর্ব, দ্বিজ হরিদাসের অশ্বমেধ পর্ব দুবার রয়েছে, আচ্ছা, রামেশ্বর নন্দীর মহাভারতের আদি পর্ব, শ্রীনাথ ব্রাহ্মণ রচিত ভারত পাঁচালী প্রভৃতি উল্লেখযোগ্য। ষোড়শ শতাব্দীর পর সপ্তদশ শতাব্দী। অষ্টদশ শতাব্দীতে কাদের কাদের কথা পাচ্ছি আমরা? উল্লেখযোগ্য মহাভারতের কাহিনীর মধ্যে রয়েছে রাজীব সেনের উদ্যোগ পর্ব, দ্বিজ ঘনশ্যামের অশ্বমেধ পর্ব, দ্বিজ কৃষ্ণরাম প্রেমানন্দের ভনিতায় অশ্বমেধ পর্ব, রাজেন্দ্র দাসের মহাভারত আদি পর্ব, কবিচন্দ্র ষষ্ঠীবর সেন এবং গঙ্গাদাস সেন অষ্টাদশ শতাব্দীতে সম্পূর্ণ মহাভারত অনুবাদ করেন বা রচনা করেন। তো মোটামুটিভাবে ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ শতকে এই সমস্ত প্রমুখ ব্যক্তিত্বরা বা প্রমুখ প্রতিভাবান কবিরা বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেছিলেন। এরপর আমরা যার কথা পাচ্ছি একটু নিচের দিকে দেখো রয়েছে বাংলা ভাষায়, এই জায়গাটা একটু স্টার মার্ক করে রাখবে, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কাশিরাম দাস। তাহলে কে বাংলা ভাষার শ্রেষ্ঠ অনুবাদক? দেখো, এত কেউ তো লিখেছেন, আমি বারে বারে বলছি, এতজন কবিরা কিন্তু একই টপিককে কেন্দ্র করে বা একই মূল নির্যাসকে কেন্দ্র করে সাহিত্য রচনা করেছেন, তাদের মধ্যে একজনই কিন্তু শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছতে পারছেন। যেমন আমরা দেখতে পাচ্ছি কৃত্তিবাস ওঝা রামায়ণ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন, তেমনি এতজন রচনা করা সত্ত্বেও মহাভারতের একজন শ্রেষ্ঠ কবি হচ্ছেন কাশিরাম দাস। তো শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন মহাভারতের কাশিরাম দাস। আনুমানিক সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন তিনি। তার পিতার নাম হচ্ছে কমলাকান্ত দাস। বর্ধমানের কাটোয়া অঞ্চলের সিঙ্গিগ্রাম অথবা দাইহাটার নিকটবর্তী সিঙ্গিগ্রাম অঞ্চলে সম্ভবত তার পৈতৃক নিবাস ছিল। খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের জন্ম ছিল কোথায়? বর্ধমান জেলার সিঙ্গিগ্রাম বা দাইহাটার নিকটে সিঙ্গিগ্রাম অঞ্চলে তার নিবাস ছিল। তার পিতার নাম হচ্ছে কমলাকান্ত দাস। তিনি মহাভারতের কটি পর্ব অনুবাদ করেছিলেন তা ঠিক জানা না গেলেও তার মহাভারতের প্রথম 4 পর্ব শ্রীরামপুর মিশন প্রেস থেকে, কোথা থেকে না শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল। তো এখানে একটা পরবর্তীকালে যিনি মহাভারতের জীবনীকার, পরবর্তীকালে যখন আমরা এশিয়াটিক সোসাইটি থেকে সেটা পাচ্ছি, সেখানে কাশিরাম দাসের একটি লেখায় পাওয়া গিয়েছে, আদি সভা বন বিরাটের কত দূর ইহা রুচি কাশিরাম গেলা স্বর্গপুর। আবার বলছি, আদি সভা বন বিরাট কত দূর
ইহারচি কাশিরাম গেলা স্বর্গপুর। তো মোটামুটিভাবে ধরে নেওয়া হয় মহাভারতের প্রথম 4টি পর্ব আদি, সভা, বন এবং বিরাট, এই 4টি পর্ব রচনা করে হচ্ছে কৃত্তিবাস ওঝা, ক্ষমা করবে, কাশিরাম দাস গত হয়েছিলেন, মারা গিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তার সমস্ত পরিবারই যেহেতু কাব্যশক্তির অধিকারী ছিলেন, কাব্যলক্ষ্মী তাদের ওপর বলা যেতে পারে সমানভাবে দৃষ্টি রেখেছিলেন, তার কারণে তার পরবর্তী জেনারেশনরা, এমনকি তার ভাইয়ের ছেলে, তার জামাতা, প্রত্যেকেই কিন্তু সমান কবিত্ব শক্তির অধিকারী ছিলেন, যার কারণে কিন্তু পরবর্তীকালে তার বলা যেতে পারে সমস্ত যারা জেনারেশনরা বা পরবর্তী যারা ছিলেন তার পরিবারে, তারাই কিন্তু তার কাব্যটিকে সম্পূর্ণতা দান করেছিলেন। প্রথমে আদি, সভা, বন, বিরাট এইটির 4টি রচনা করে কবি গত হয়েছেন। পরবর্তীকালে তার জামাই, তার ভাইয়ের পুত্র, এরা সকলে মিলে তার কাব্যটি রচনা সম্পূর্ণ করেছিলেন, এটা মাথায় রাখতে হবে। এবং তার কাব্যটি প্রথম 4 পর্ব, যেই 4টি পর্ব তিনি লিখে গিয়েছিলেন, সেটি শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস আনুমানিক সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন। আচ্ছা, এতদূর তো আমরা জানলাম। এখান থেকে জানবো আমরা শ্রীরামপুর মিশন কর্তৃক কাশিদাসী মহাভারতের মুদ্রণ, প্রকাশ ও প্রচারের জনপ্রিয়তা সহায়ক হয়েছিল। মধুর শব্দ, অলঙ্কার, উপমা, ছন্দ ব্যবহারে নিপুণ কবি কাশিরাম দাস পুরাণ কাহিনী পরবর্তী কবিদের প্রভাব এবং বাঙালি চরিত্র এবং সংস্কৃতির নিবিড় জ্ঞানকে কাজে লাগিয়ে তার কাব্য রচনা করেছেন। মেদিনীপুরের আবাসগড়ের রাজার আশ্রয় থেকে শিক্ষকতা জীবন অতিবাহিত করে সুবাদে রাজবাড়িতে আসা পুরাণজ্ঞ পণ্ডিত ও কথকদের মুখে মহাভারত কথা শুনে তিনি অনুবাদে উৎসুক হয়ে পড়েছিলেন। সমগ্র কাব্যটি তার নামে চললেও আদি সভা আদি সভা বন পর্বের পর বিরাট পর্বের কিছু দূর অগ্রসর হয়ে তিনি লোকান্তরিত হন। এই জন্য বললাম সেখানে কবিতাটি প্রচলিত রয়েছে, আদি সভা বন বিরাটের কত দূর, ইহারচি কাশিরাম গেলা স্বর্গপুর। তাহলে কটি পর্ব তিনি রচনা করেছিলেন, এই জায়গাটা আসে যে কাশিরাম দাস মহাভারতের কটি পর্ব রচনা করেছেন, মহাভারতের 4টি পর্ব রচনা করেছেন এবং তারপরই তিনি লোকান্তরিত হন। ভারত পাঁচালী কাব্যের কবিরূপেও তার খ্যাতি ছিল। তার নামে রচিত সত্যনারায়ণের পুঁথি, স্বপ্নপর্ব, জল পর্ব, নীলোপাখ্যান প্রভৃতি গ্রন্থের পরিচয় পাওয়া যায়। আনুমানিক 16শ শতাব্দীর শেষ দিকে অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে তার কাব্যটি রচিত হয়েছিল। মূল মহাভারতের ভাবানুবাদ করতে কবি বিভিন্ন পৌরাণিক আখ্যানের সঙ্গে নিজের কল্পনাকেও যুক্ত করেছেন। তিনি নাটকীয় ঘটনাবিন্যাসে জাল বুনে কাব্যের চরিত্রগুলির উক্তি প্রত্যুক্তিমূলক সংলাপ রচনায় কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তার রচনারীতি সরল, সহজ, প্রাঞ্জল এবং রসপ্রদীপ্ত। চরিত্র চিত্রণেও তিনি বাঙালিয়ানার পরিচয়ে কবি যথেষ্ট মুন্সিয়ানা দেখেছেন। দেখো, যেমনভাবে আমরা রামায়ণের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কৃত্তিবাস ওঝা রামচন্দ্রকে একজন বাঙালি ঘরের পুরুষ, লক্ষণকে শ্রেষ্ঠ দেবর, এমনকি সীতাকে পতিব্রতা বাঙালি নারী হিসেবে চিত্রিত করেছেন, যার কারণে রামায়ণের জনপ্রিয়তা এতটা পেয়েছে। ঠিক সেই একই আঙ্গিকে কিন্তু কাশিরাম দাসও একই কাজ করেছেন। তিনিও এই মহাভারতের যে সমস্ত চরিত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে বাঙালিয়ানার ছাপকে তুলে ধরেছেন, যার কারণেই কিন্তু এই মহাভারতের অনুবাদও কিন্তু অন্যান্য কবিদের তুলনায় কাশিরাম দাসের অনুবাদ সমগ্র বাঙালি জাতির কাছে বিশেষভাবে কাছের হয়ে উঠেছে। বাঙালির যেমন সামাজিক, পারিবারিক আদর্শ, ধর্মবোধ, নৈতিকতা এইসবই ছিল তার কাব্যের রসদ। তাই বাঙালির কাছে তার কাব্যের চিরকালীন সমাদর। তাই বাঙালির কাছে যেমনভাবে কৃত্তিবাসী রামায়ণ যতটা জনপ্রিয়, কাশিদাসী মহাভারতও কিন্তু ততটাই ঠিক জনপ্রিয়, কারণ এগুলির মধ্যে বাঙালির সেই নিজের আত্মপরিচয় পাওয়া যায়। বাঙালির ঘরের সমাজচিত্র, বাঙালির প্রত্যেক দিনকার জীবনচর্চা, বাঙালির আদর্শ, ধর্মবোধ, নীতি সবকিছু যেন এই কাব্যে রয়েছে। এখানে কৃষ্ণ বা অর্জুন বা পাণ্ডব বা কৌরবরা কিন্তু সেই আসল ব্যাসদেবের লেখা মহাভারতের মতো নয়। এখানে কিন্তু তারা যেন প্রত্যেকেই বাঙালি চরিত্র, বাঙালি ঘরের ছেলে হিসেবে প্রতিকায়িত হয়েছে, যার কারণেই বাঙালির কাছে এই গ্রন্থগুলি কিন্তু এতটা সমাদৃত হয়েছে। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ, এবার মহাভারত শেষ হচ্ছে, এবার আমরা শ্রীমদ্ ভাগবতে ঢুকছি। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ, আমি যেটা প্রথমেই বললাম যে শ্রীমদ্ ভাগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত কিন্তু আলাদা। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণর মুখনিসৃত বাণী, যেটা তিনি
মহাভারতের যুদ্ধ চলাকালীন সময় কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন তার বিশ্বরূপ দর্শনের মাধ্যমে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমাদের বিশিষ্ট 18টা পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ। সাধারণভাবে যেটি ভাগবত নামে পরিচিত, ব্যাসদেব প্রণীত অষ্টাদশ পুরাণের অন্যতম এবং ব্রহ্মসূত্রের 12টি অধ্যায়ে বিন্যস্ত অকৃত্রিম ভাষ্য হচ্ছে এই ভাগবত। তাহলে এই ভাগবতটিও কার লেখা? এই ভাগবতটিও হচ্ছে যে 18টি পুরাণ ব্যাসদেব লিখে গিয়েছেন তার মধ্যে অন্যতম একটি পুরাণ, এবং তার সঙ্গে এর মধ্যে যুক্ত রয়েছে কি ব্রহ্মসূত্রের 12টি অধ্যায়ের একটি বিন্যস্ত অকৃত্রিম ভাষ্য হচ্ছে এই ভাগবত। এর বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণের জীবন কথা। তাহলে শর্ট কোশ্চেনে দিতে পারে শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু কি? শ্রীকৃষ্ণের জীবন কথা। বাংলার ভাগবত চর্চার শুরু চৈতন্য পূর্ব যুগে হলেও এর বিস্তার ঘটেছে কিন্তু চৈতন্য পরবর্তী যুগে। সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলার প্রথম কাব্য রচনা করেন বর্ধমান জেলার কুলিন গ্রাম নিবাসী মালাধর বসু। তাহলে সংস্কৃত ভাগবত যে পুরাণটি রয়েছে সেই কাহিনীকে অবলম্বন করে বাংলায় সর্বপ্রথম যিনি কাব্য রচনা করেছিলেন তার নাম কি? বর্ধমান জেলার কুলিন গ্রাম নিবাসী মালাধর বসু, আমরা যার কথা প্রথমে পড়লাম, বা গুণরাজ খা, যার উপাধি কে দিয়েছিলেন না রুকুনন্দিন বর্বক শাহ গুণরাজ খা উপাধি দিয়েছিলেন মালাধর বসুকে। তিনি যেহেতু ভাগবত অবলম্বনে তার কাব্য রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ বিজয়। তিনি চৈতন্য পূর্বযুগের কবি ছিলেন, তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। এটা আসতে পারে যে মালাধর বসু কোন যুগের কবি দাগাবে? মালাধর বসু ছিলেন চৈতন্য পূর্ব যুগের, অর্থাৎ কি চৈতন্যদেবের আগেকার সময়ের কবি। তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। কাব্যটি 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল বলে অনেকে অনুমান করেন। ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ অবলম্বনে তার কাব্যটি রচনা করেছেন। কত ভাগবতের যে দশম অর্থাৎ কি 10তম এবং একাদশ অর্থাৎ 11তম স্কন্ধ বা অধ্যায় অবলম্বন করে তিনি তার কাব্যটি রচনা করেছেন, এবং তত্ত্বগত জটিলতার পরিবর্তে তিনি কাহিনীর প্রতি বিশেষ আলোকপাত করেছেন, যার কারণে ভাগবত কিন্তু বিশেষভাবে সমাদৃত হয়েছে বাঙালি সমাজে। তার মূল কারণ হচ্ছে যে ভাগবতের যে জটিল তত্ত্বকথা রয়েছে দশম এবং একাদশ স্কন্ধ বা অধ্যায়, তার পরিবর্তে তিনি মূলত গল্পগাথাকে গুরুত্ব দিয়ে তার কাব্য যেহেতু রচনা করেছেন, তাই বাঙালির কাছে এই কাব্যটি যথেষ্ট সমাদৃত হয়েছে। শ্রী চৈতন্য যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন তার প্রমাণ মেলে চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তাহলে দেখো, মালাধর বসুর লেখা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কিন্তু আবার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবও পাঠ করেছিলেন। সেটি চৈতন্য চরিতামৃত, চৈতন্যদেবের জীবনী গ্রন্থ, যেটি লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। সেই কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত গ্রন্থেও কিন্তু এর তথ্য পাওয়া যায় যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি মহাপ্রভু পাঠ করতেন, মালাধর বসুর লেখা। জয়ানন্দের চৈতন্য মঙ্গল, শ্রীকৃষ্ণ বিজয়, চৈতন্য মঙ্গলেও শ্রীকৃষ্ণ বিজয়ের নাম উল্লেখ পাওয়া যায়। তাহলে দেখো আরেকটি গ্রন্থ যেখানে আমরা চৈতন্য চরিতামৃত কার লেখা পাচ্ছি? কৃষ্ণদাস কবিরাজের লেখা। লিখে নিতে পারো কৃষ্ণদাস কবিরাজ, যিনি একজন চৈতন্য জীবনীকার। আর একজন চৈতন্য জীবনীকার হচ্ছে যার নাম হচ্ছে জয়ানন্দ। আবার লোচন দাসও আছে, ঠিক আছে। জয়ানন্দের চৈতন্য মঙ্গলেও কিন্তু জয়ানন্দের লেখা চৈতন্য মঙ্গল, যেটি চৈতন্যদেবের লেখা আরেকটি জীবনী গ্রন্থ, এই জীবনী গ্রন্থেও কিন্তু আমরা তথ্য পাচ্ছি যে চৈতন্যদেব শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি পাঠ করতেন। এটি সন্তারিখযুক্ত প্রথম বাংলা কাব্য। সন্তারিখযুক্ত মানে কি? সাল এবং তারিখ যুক্ত। এখন দেখো, আমরা কোনো কিছু লেখার সময় কি করি? খাতার মাথার উপরে কি করি? আমাদের আজকের যে ডেট, তারিখ এবং সালটা লিখে রাখি, কোন মাসে লিখছে সেটা লিখি, আবার খাতার শুরুতে আমরা নাম লিখে রাখি। এইসব প্রচলনটা তো আধুনিক যুগে রয়েছে, কিন্তু আমরা প্রাচীন বা মধ্যযুগে কিন্তু এরকম একটা খুব প্রচলন পাচ্ছি না, যেখানে যারা কবি রয়েছেন তারা সাল বা তারিখ উল্লেখ করে তাদের কাব্য রচনা করছেন। যার মধ্যে থেকে প্রথম এটি অর্থাৎ মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ী হচ্ছে সর্বপ্রথম সাল এবং তারিখ যুক্ত একটি কাব্য। বিষ্ণু পুরাণ, হরিবংশ, বৈষ্ণবীয় তন্ত্রগ্রন্থের অনুসরণে কবিতার কাব্যকায়া নির্মাণ করেছেন বা কাব্য রচনা করেছেন। তার কবিত্বের সঙ্গে ভক্তিপ্রাণতার মিশেল ও ঐশ্বর্যভাবের সঙ্গে মধুর কান্তভাবের সমন্বয় শ্রী চৈতন্য আস্বাদন করেন। রাধাভাবের উন্মেষ তার কাব্যেই প্রথম লক্ষ্য করা যায়, যা বৈষ্ণব পদাবলীর পূর্বাভাসকে সূচিত করে। কাব্যে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যভাবের চেয়ে মধুর এবং কান্তাভাবটি বেশি প্রকাশ পেয়েছে। অনুদিত গ্রন্থ হলেও প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী ভাষায় তিনি আপন কবিত্ব শক্তিকে উজাড় করে দিয়েছেন। তাহলে এই হচ্ছে মালাধর বসুর লেখা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি। এবার দেখো ভাগবতের অনুবাদ ধারা।
এই অনুবাদ ধারায় অনেকেই অনুবাদ করেছিলেন। পঞ্চদশ শতকে আমরা পাচ্ছি মালাধর বসুকে, মোস্ট ইম্পর্টেন্ট, এনার কথা জানতে হবে তোমাকে, ঠিক আছে। যশোরাজ খাঁ রচিত কৃষ্ণমঙ্গল কাব্য, এটা জানতে হবে তোমাকে। আচ্ছা, আরও রয়েছে, একটু দাঁড়াও দেখে নি। দ্বিজ মাধব বা মাধবাচার্য, তার লেখা কৃষ্ণমঙ্গল, এটা পাচ্ছি। আর ধরো এরা হচ্ছে তো সকলেই মোটামুটিভাবে পঞ্চদশ, সেদিকে ষোড়শ শতাব্দী। আর ধরো সপ্তদশ শতকে সেরকমভাবে কেউ একটা ইম্পর্টেন্ট নেই। অষ্টাদশ শতাব্দীতে দেখি, না আর দরকার নেই। তো মোটামুটিভাবে তোমরা এদের তিনজনের কথা বিশেষভাবে পড়বে, যেমন মেন এবং ইম্পর্টেন্ট মালাধর বসুর লেখা শ্রীকৃষ্ণ বিজয়, কৃষ্ণমঙ্গল কাব্য যশোরাজ খানের লেখা এবং শ্রীকৃষ্ণমঙ্গল কাব্য দ্বিজ মাধবের লেখা। তো মোটামুটিভাবে এই হচ্ছে বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্যের ধারা, যেই অনুবাদ সাহিত্যের ধারা আমরা মূলত রামায়ণ, মহাভারত এবং ভাগবতের এই তিনটে সাহিত্যের দুটি মহাকাব্য এবং একটি পুরাণ সাহিত্যের অনুবাদের ধারা লক্ষ্য করলাম। একটু যদি রিভিশন করে নিই তাহলে বোঝা যাবে রামায়ণ সাহিত্যের যে বা রামায়ণকে অবলম্বন করে যিনি সর্বশ্রেষ্ঠ রামায়ণের অনুবাদ করেছেন তিনি হচ্ছেন কৃত্তিবাস ওঝা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। মহাভারতের অনুবাদ ধারায় অনেকে অনুবাদ করলেও শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়ে রয়েছেন কাশিরাম দাস, তিনি 4টি পর্ব অনুবাদ করেছেন, আদি, সভা, বন এবং বিরাট। এছাড়াও ভাগবত অনুবাদ করেছেন অনেকেই, তার মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে রয়েছে মালাধর বসু, তার কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, এবং তার জন্য তিনি বলা যেতে পারে গুণরাজ খান উপাধি পেয়েছিলেন রুকনুদ্দিন বড়বক শাহের কাছ থেকে। বোঝা গেল? তাহলে যেই জায়গাগুলো তোমাদের দাগিয়ে দাগিয়ে পড়তে বললাম বা যেই জায়গাগুলো দাগিয়ে দিলাম টেক্সট বই থেকে, সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে নেবে এবং দাগিয়ে দাগিয়ে এগুলো কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবে। দেখবে এর ভেতর থেকেই যদি প্রশ্ন আসে এগুলো থেকেই আসবে, এর বাইরে কিন্তু খুব একটা আসবে না। তাহলে আজকের এই আলোচনা অনুবাদ সাহিত্যে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, এবং তারই সঙ্গে বলবো যে তোমরা আরও কোন কোন আলোচনাগুলো চাইছো সাহিত্যের ইতিহাস অংশ থেকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে অন্য কোনো সাহিত্যের ইতিহাসের টপিক আলোচনা নিয়ে। ততদিন ভালো থেকো, টাটা।